স্যার স্ক্রিন শেয়ার স্যার দিতে পারবেন? ওকে। স্যার আমরা কি শুরু করবো নাকি না একটু? মানে শুরু শুরু করে দাও নাকি? জি স্যার, শুরু করে দিই। আর এখানে কাজ দেখলাম, এখানে এমএমসি এর কেউ আছো? নাফিস কি এমএমসি? এম 54 না? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ, তুমি কি এমএমসি এর? জি স্যার। ঠিক আছে, হারাধন সর্বশেষে একদিন পাইলাম এমএমসি এর। ঠিক আছে। স্যার ক্লাসগুলো আমি দেখি স্যার, দেরি হয় আর কি, মানে ব্লক থাকে তো, আবার সকালে লেকচার আর কি স্যার, ক্লাসগুলো মানে খুব উপকারী হচ্ছে আমার সাথে। তাহলে অ্যানাউন্স করে দাও। ইয়াস, এখন শুরু জি করি। স্যার, জি স্যার। স্যার অনেক হ্যাঁ, জি স্যার। একসাথে প্রায় 10 সালাম মিনিট। আলাইকুম। আমাদের আজকে ক্লাসটা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। অনুগ্রহপূর্বক আমরা সবাই নিজেদের ডিভাইসটি মিউট করে রাখবো। ক্লাস শেষে বা প্রয়োজন হলে আমরা আনমিউট করে স্যারকে কোশ্চেন করতে পারবো। রিসার্চ পার্সন হিসেবে আমাদের সাথে রয়েছে আমাদের সবার প্রিয়, সবার পরিচিত ডক্টর এমডি শহীদুল্লাহ শ্যামল স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাই মানে ক্লাসে পার্টিসিপেন্ট আসলে দিন দিন কমে যাচ্ছে। এটা স্যারের জন্য বা আমাদের জন্য খুবই খারাপ লাগার একটা বিষয়। আমরা যারা রেজিস্ট্রেশন করেছি, যে যার পরিচিত আছে, আমরা একটু সবাই কাইন্ডলি বলবেন যেন আমরা টাইম মতো ক্লাসগুলো করে নিই। আমি গ্রুপে বিভিন্ন সময় পোস্ট দিচ্ছি, তারপরেও দেখা যাচ্ছে পার্টিসিপেন্ট কম হচ্ছে। আপনারা সবাই একটু যার পরিচিত, ঠিক আছে, টাকা দিয়ে যেহেতু সবাই রেজিস্ট্রেশন করেছেন, সবাই একটু বলবেন। আর ক্লাসগুলো করলে ইনশাল্লাহ নোট করে নিলে এক্সামিনেশন সম্পর্কে ইনশাল্লাহ আমাদের পুরো একটা ডিটেলস ধারণা হয়ে যাবে। তাই সবাই চেষ্টা করবেন ক্লাসগুলো নিয়মিত করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্যার শুরু করতে পারেন। হ্যাঁ, গল্প দিয়ে শুরু করি। হ্যাঁ, গল্পটা হচ্ছে এক নেতা বক্তব্য দিতে গেছে। তো বক্তব্য দিতে যায়, দেখে যে লোকজন নাই, হয়তো সে রাত্রে দেরি করে গেছে, 12টার দিকে গেছে। তো ওয়াজ বক্তা হইতে নেতা হইতে পারে, বা ওয়াজ বক্তা হতে, ওয়াজ মাহফিলের হুজুর ধরতে পারো, ঠিক আছে। তো পরে যে 3-4 জন লোক খুব বসে আসছে, তো তার ভাবলো যে এরা খুবই আল্লাহ আল্লাহ লোক বা দিনদার লোক, কারণ এত কষ্ট করে সবাই চলে গেছে, তারা আসে। তা বললো যে যে তাকে, যে ওরা মনে বললো যে না স্যার, ওরা হচ্ছে মাইক ম্যান, ঠিক আছে। তো ওরা আসলে এই মাইক, তারপরে যে প্যান্ডেলের যে কি বলে, লোকে কি বলে, যাই হোক, ওরা ভাড়া দেয় যারা, হম, ডেকোরেটরের লোকজন। জি তো স্যার, স্যার। এখন আপনার যদি বক্তব্য শেষ না হয়, তো এরকম তো এখানে আর কি এমন হয়ে গেছে, যেরকম সাদ্দামদের অবস্থা হয়ে গেছে ডেকোরেটেড ম্যানের মতো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে, যাই হোক, আমরা শুরু করি। যাক, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এটা আসলে আপনারা যদি এখনো ক্লাস না করেন, আসলে সময়টা অট, এটা সত্য যে যখন অনলাইনে ক্লাসটা শেষ হয় তখন আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, এটা একটা সমস্যা, সবাই টায়ার্ড থাকে, এটা একটা জিনিস। তারপরে এগুলো করেন। হ্যাঁ, এখানে এখানে আপনি যা পাবেন, আমার ধারণা বাংলাদেশের কোথাও পাবেন না, কারণ এখানে যে পরিমাণ জি স্যার, সিলেবাস আছে, আমরা তো জি স্যার অনেক জায়গায়, আমি একটা তো স্যার সুযোগ ট্রেনিং পাবেন না। হ্যাঁ, ট্রেনিং আপনার করতেছি অনেকে স্যার, অনেকে টিএমসি তে পরিবেশন ক্লাসটা করছি। দেখেন আপনারা। থার্ড জি নাম স্যার। পলিসির যে ছবি দিছি, 6 নাম পলিসির ছবি দিছি, হ্যাঁ, এগুলো কিন্তু এত সুন্দর ছবি, এত ডাইলেটেড পিউপিল, একটা ইউনিল্যাটারাল ডাইলেটেড পিউপিল, একটা যে এগুলো আসলে আপনার খুব কঠিন, পাবেন না বলা ভুল, পাবেন, কিন্তু মানে খুব কঠিন হবে। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। তো যাই হোক, ফিফথ নার্ভ আমরা ওই দিন পড়েছিলাম। আসলে কেনিয়াল নার্ভ একটা, এগুলো ভাস্ট নার্ভাস সিস্টেম হচ্ছে, আপনি কনসেপশন ক্লিয়ার না করে মুখস্থ করে আপনি নার্ভাস সিস্টেম করতে পারবেন না, ঠিক আছে। তাহলে হয়তো 1-2 দিন থাকবে, চলে যাবে। এই জন্য নার্ভাস সিস্টেম বলতে হলে, নার্ভাস সিস্টেম হচ্ছে অঙ্কের মতো, এখানে আপনি না বুঝলে কিছুই পারবেন না। ফিফথ নার্ভ তো আমি আগে বলছি, ফিফথ নার্ভ হচ্ছে এটা একটা না, এটার নাম হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ বলি। প্রতিটা নার্ভের একটা হচ্ছে রোমান অক্ষরে বলা হয়েছে, যে অ্যালফাবেটিক্যালি বলছে, আর একটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ বলা হয়। অবশ্যই একটা মিক্সড নার্ভ, সেন্সরি এবং মোটর দুইটা সাপ্লাই আছে। এটা হচ্ছে ফেসেস সেন্সরি সাপ্লাই দেওয়া হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এটা 3টা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, একটা হচ্ছে ম্যাক্সিলারি, একটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। আর
আমাদের মোটর সাপ্লাই দেয় মাসেল অফ ভেস্টিগেশন, এটাকে সাপ্লাই দেয় মেসেটার মাসেল। এই হচ্ছে তিনটা আমাদের ব্রাঞ্চ সেন্সরি। এটা হচ্ছে অপথ্যালমিক জোন, মানে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এটা আপনি বুঝতে পারবেন যখন হার্টবিট জোস্টার পেশেন্ট পাবেন। ম্যাক্সিলারি ডিভিশন আর হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন। হ্যাঁ, এটা তিন ভাগে ভাগ আছে, এই তিন ব্রাঞ্চে দেয়। তো যাই হোক, এগুলো নিউক্লিয়াসের কিছু কিছু নাম আছে, যেরকম মেসেনকেফালিক নিউক্লিয়াস, যেটা হলো প্রোপ্রিওসেপশন করে, জয়েন্ট সেন্স পজিশন ও ভাইব্রেশন। আর মেইন সেন্সরি যেটা লাইট টাচ করে, নিউক্লিয়াস অফ দা ডিসেন্ডিং ট্রাইজেমিনাল ট্র্যাক্ট, এটা পেন এবং টেম্পারেচার এগুলো করে। মোটর নিউক্লিয়াস আছে, মুভমেন্ট করে। যাই হোক, এগুলো আমাদেরকে সাইট আছে, মিড পেন আছে, পন্স আছে। হ্যাঁ, আর একটা আছে পুরা ডিসেন্ডিং নামে, যেটা ডিসেন্ডিং করে, উপর থেকে একদম সার্ভাইকাল কর্ড পর্যন্ত নিচের দিকে নামে। এগুলো আমাদের অত কিছু জানতে হবে না, তো কিছু কিছু নিউক্লিয়াস থাকে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা প্রথমে যখন এক্সামিনেশন করব, তাহলে এটা একটা মোটরও করতে হবে, সেন্সরি করতে হবে। দেখেন, এটার এক্সামিনেশনটা ঠিক অনেকটা আপনি লোয়ার লিম্ব এক্সামিনেশন যেভাবে করছেন, ইন্সপেকশন করছেন, আপনি মোটর দেখছেন, জার্ক দেখছেন, আর তারপর আপনি রিফ্লেক্স দেখছেন এবং সেন্সরি দেখছেন। ট্রাইজেমিনাল নার্ভের যে আমাদের এক্সামিনেশনটা ঠিক মোটরসে ওই আমার লোয়ার লিম্বের মতো। তাহলে আমরা মোটর সেন্সরি দুইটাই দেখবো। মোটরের ক্ষেত্রে প্রথমে যে আমরা মোটর দেখি, আমরা ইন্সপেকশন করব। ইন্সপেকশনে আমরা কি কি দেখবো? ইন্সপেকশনে আমরা দেখবো পেশেন্টের ফেসে কোনো ওয়াশিং আছে কিনা। আমাদের দুইটা মাসেল আছে, একটা মেসেটাল মাসেল, একটা হচ্ছে টেম্পোরারিস মাসেল। ঠিক আছে, আমাদের ফেসটা কিন্তু তৈরি করছে দুইটা। ফেসের যে বাল্ক, এটা কিন্তু আমাদের মোটা বা দেখা যাচ্ছে ফেস, এটা হচ্ছে মেসেটাল মাসেলের জন্য, আর এটা হচ্ছে টেম্পোরারিস মাসেলের জন্য। যদি এই দুইটা মাসেল যদি আমাদের চলে যায়, তাহলে এগুলো দেখা যাবে যে পেশেন্টের আমাদের কি হবে, জাইগোমেট্রিক কাজটা প্রমিনেন্ট হবে। তখন দেখা যাবে যেটা হ্যালো হলো দেখা যাবে, দুই পাশে মনে হচ্ছে গর্ত হয়ে গেছে, আপনার শুকায় গেছে, মানে কঙ্কালসার মানুষের মতো দেখা যাবে। তাহলে আমরা দুইটা জিনিস পেশেন্টকে ইন্সপেকশন করব, যে টেম্পোরারিস মাসেলটা ওয়াশিং আছে কিনা, মেসেটাল মাসেলটা ওয়াশিং আছে কিনা। হ্যাঁ, এটা আমরা দেখব। এরপরে আমরা দেখব টোন অফ দা মাসেল। তা টোন অফ দা মাসেল আমরা কিভাবে দেখবো? টোন হয় এই দুইটা মাসেল আমাদের, দেখেন মেসেটাল মাসেল এবং টেম্পোরারিস মাসেল, এই দুইটা মাসেল যদি কারো যদি শুকায় যায় বা ওয়াশিং হয়ে যায়, দেখবেন যেখানে দেখবেন যে তার গালে গর্ত হয়ে আছে, জাইগোমেট্রিক কাজটা প্রমিনেন্ট হবে এবং উপরে একটা ডিপ্রেশন হলো থাকবে, নিচে একটা হলো থাকবে। তাহলে আমরা পেশেন্টকে, তাহলে আমরা দেখেন আপনি টোন কিভাবে দেখছেন? টোন মনে আছে যে হার্টের টোন আমরা অনেকভাবে দেখি, তিন ভাবে দেখি, বা লোয়ার লিম্বের সবচেয়ে দেখি আমরা মুভমেন্ট করে, প্যাসিভ মুভমেন্ট করে। মুভমেন্ট করার সময় আমি তা ফিল করি। তাহলে এখানে আমরা পেশেন্টকে বলবো ক্লিনচিং অফ দ্য টিথ করতে বলবো। তখন আমরা কি করব, যখন পেশেন্ট ক্লিনচিং অফ দ্য টিথ করবে, তখন আমরা এই যে মেসেটাল মাসেল এবং টেম্পোরারি মাসেলের টোন দেখবো, দুই জায়গায় টোন দেখবো। এভাবে আমি ফিল করব মেসেটাল মাসেল এবং টেম্পোরারিস মাসেলের। তাহলে এটা টোন দেখাচ্ছে। এরপর দেখবো মুভমেন্ট। মুভমেন্ট দেখার জন্য প্রথমে পেশেন্টকে আমরা বলবো যে দেখবো যে পেশেন্টের জটা কোনো দিকে ডেভিয়েট আছে কিনা। একটা জিনিস সূত্র মনে রাখবেন, যে আমাদের যে একটা সূত্র হচ্ছে 17, সূত্র হচ্ছে 17, অর্থাৎ 17 সেম সাইড, 17 হচ্ছে অপোজিট সাইড। 17 মনে রাখবেন, এটা আমি পরেও বলবো, যে আমাদের ফেস ডেভিয়েটেড হয় কোন দিকে, হেলদি দিকে। ফেস কিন্তু যেদিকে লিশন তার উল্টা দিকে ডেভিয়েট হয়, মানে হেলদি সাইডে ডেভিয়েট হয় ফেস। আর 17 তাহলে ফেস হচ্ছে 7 আর 17 10, এরকম ভাবে 10 এর মধ্যে আপনার ইগুলা কোন দিকে ডেভিয়েট হবে, হেলদি সাইডে। আরেকটা 17 বানাবো হচ্ছে 12 আর 5। এখানে 5 আপনি যদি অনেক সময় দেখা যায় যে টেরিগয়েড মাসেল থাকে, তো এটার জন্য দেখা যায় যে সাইডে লিশন ওই সাইডে জয় এরকম ডেভিয়েশন থাকতে পারে। এটা সাধারণত থাকে না, কিন্তু আপনি অনেক সময় যদি, তাহলে আমরা দেখবো পেশেন্টদের মাউথ মানে এই মাউথটা কোন দিকে ডেভিয়েশন আছে কিনা। এখানে দেখি মাউথ ডেভিয়েশন, আর আমরা 7 নাম্বার আসবো, ওখানে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দেখি। এরপর আমরা পেশেন্টের মুভমেন্ট দেখবো। মুভমেন্ট করার জন্য পেশেন্টকে বলবো যে আপনি হা করেন। পেশেন্টকে বলবে যে আপনার মাউথ পেশেন্ট ক্লোজ থাকতে হবে। তারপরে আপনি যেভাবে আমি হাতটা দেওয়া আছে ছবি ভাবে আপনি পেশেন্টের জ্বর নিচে আপনি হাত দিবেন, দিয়ে আপওয়ার্ড উপরের দিকে প্রেসার দিবেন এবং রোগীকে বলবেন যে আপনি হা করেন, ওপেন দা মাউথ। তখন আপনি পেশেন্টের মুভমেন্টটা দেখবেন। তাহলে একটা হচ্ছে এইভাবে মুভমেন্ট দেখবো, একটা সাইড টু সাইড। তাহলে আমরা জ্বর দুইটা মুভমেন্ট দেখবো, একটা হা করতে বলবো, মাউথ ওপেন করতে বলবো, এবং আপনি আপওয়ার্ড রেজিস্ট্যান্স দিবেন। এটা হচ্ছে আপনি যে লোয়ার ম্যান্ডিবল আছে বা লোয়ার জো, যেটা ম্যান্ডিবল দিয়ে একবার আপনার হাতে চাপ, বলবেন যে রোগীকে বলেন যে আমার আপনি আপনার থুতনি দিয়ে আমার হাতে চাপ দেন। তখন রোগী এদিকে চাপ দিয়ে আপনি তার অপোজিটে চাপ দিবেন, আবার এখানে দিবেন, বলবেন যে আপনার থুতনি দিয়ে আমার হাতের দিকে চাপ দেন। এই এরকম আপনি, এটাই হচ্ছিল, আপনি পেশেন্ট আপনার দিকে পুশ করবে, আপনি পেশেন্টের দিকে অপোজিট সাইডে পুশ করবেন।
তাহলে আমরা দেখলাম ইন্সপেকশন করলাম, আমরা মাসেল টোন দেখলাম, আমরা জ মুভমেন্ট দেখলাম, এরপর রিফ্লেক্স। আমরা রিফ্লেক্সটা সাধারণত এখানে কর্নিয়াল রিফ্লেক্স দেখি। রিফ্লেক্স আমি বলছি যে রিফ্লেক্স আমাদের এখানে যে কেনিয়াল নাবে যত রিফ্লেক্স দেখবো একতলা দোতলা, অর্থাৎ নিচেরটা থাকবে সেন্সরি, উপরের তার মোটরটা থাকবে হচ্ছে দুতলায়। হ্যাঁ, যেরকম বোঝানোর জন্য বললাম যে কর্নিয়াল রিফ্লেক্স আমরা জানি যে পেশেন্টকে যখন কর্নিয়ার আগে আপনার প্রসিডিউরটা বলি পরে সেন্টারটা বলবো। কর্নিয়াল রিফ্লেক্স সাধারণত দেখা হয় না, কারণ এটা একটু মানে বিব্রত রোগীর জন্য একটা মানে সমস্যা হয়, কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে এটা প্রসিডিউরটা হচ্ছে যে আপনার সবসময় মনে রাখবেন যে প্রসিডিউরটা আপনারা কিন্তু জানতে হবে। আপনি মোটামুটি আমরা চেষ্টা করব সবার কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল একটা প্রসিডিউর দেওয়ার জন্য। তাহলে পেশেন্টকে আমরা বলবো উপরের দিকে তাকাইতে। উপরের দিকে তাকানোর কারণে কি হবে, আমরা কি করব, আমরা কোথায় আমরা টাচ করব, আমরা দেখবো যে লিম্বার যেটাকে বলে স্ক্লেরোকর্নিয়াল জাংশনে। তাহলে উদ্দেশ্য কি, পেশেন্ট যদি উপরের দিকে তাকাইতে পারে, আমাদের মেন উদ্দেশ্য হবে যখন আমি এখানে টাচ করব তখন ব্লিঙ্কিং হবে। তাহলে উপরের দিকে তাকালে ব্লিঙ্কিংটা সুন্দর দেখা যাবে। জন্য পেশেন্টকে উপরের দিকে তাকাইতে বলতে হবে। আমরা একটা কটন নিব, কটনটাকে আমরা যে এরকম পেঁচায় একদম পয়েন্টেড এন্ড করব। হ্যাঁ, পয়েন্টেড এন্ড করলে হঠাৎ করে পেশেন্টকে টাচ করব, তখন দেখবেন যে পেশেন্ট সরাসরি কি করবে, একটা ডাইরেক্ট এবং কনসেনসুয়ালের মতো আপনার সরাসরি কি হবে, পেশেন্ট ব্লিঙ্কিং করবে, চোখ বন্ধ করবে। তাহলে এখন এটা নিয়ে এত বেশি আমি আর বলতে চাচ্ছি না। তাহলে সাধারণত এটা দুইটা জিনিস থাকে, একটা থাকে মোটর, একটা থাকে সেন্সরি। তাহলে আপনি অ্যাফারেন্ট, একটা বলে ইফারেন্ট, একটা হলো সেন্টার। তাহলে অ্যাফারেন্ট কি সবসময় মনে রাখবেন, কেনিয়াল নার্ভ নিউক্লিয়াসের ক্ষেত্রে আপনি যেমন রাইট রিফ্লেক্সের ক্ষেত্রে একটা অ্যাফারেন্ট ছিল, একটা ইফারেন্ট ছিল। অ্যাফারেন্ট সবসময় থাকে নিচতলা মানে 2, আর তাহলে ইফারেন্ট ছিল কে, ইফারেন্ট ছিল অকুলোমোটর 3। তাহলে এখানে অ্যাফারেন্ট কে, অ্যাফারেন্ট হচ্ছে 5, এখানে অ্যাফারেন্ট অপথ্যালমিক ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ, সেন্টারটা হচ্ছে কি পন্স, অ্যাফারেন্ট হচ্ছে কি ফেশিয়াল নার্ভ। তাহলে দেখেন ফেশিয়াল নার্ভের ক্ষেত্রেও আমাদের এই রিফ্লেক্স কাজ করবে। তাহলে যদি পেশেন্টকে আমি যদি ইফারেন্ট, যদি পেশেন্টকে দেখা যায় যে আমি এখানে কোনো দুইটা কারণে আপনার এটা লস হইতে পারে, একটা হচ্ছে যদি আপনার অ্যাফারেন্টের সমস্যা থাকে অথবা ইফারেন্টের সমস্যা থাকে, তাহলে ফিফথ নার্ভ পলসিল আপনার কি হবে, লস হবে। আবার যদি সেভেন নার্ভ পলসি হয় তাহলে আপনার কর্নিয়াল রিফ্লেক্স লস হবে। এটা আবার ইয়ার মতো আছে, ডাইরেক্ট আছে, কনসেনসুয়াল আছে। যে থার্ড নার্ভ যেভাবে আমরা সেকেন্ড নার্ভ রাইট রিফ্লেক্স বলছিলাম যে দুইটাই যখন ব্লিঙ্কিং হবে, আমাদের চোখের ব্লিঙ্কিং হয় সাইমালটেনিয়াসলি, এজন্য এক চোখ ব্লিঙ্কিং হলে ওই চোখটাও ব্লিঙ্কিং হবে। যাই হোক, এগুলো ইন ডিটেইলস আমি যাব না, যেহেতু কর্নিয়াল রিফ্লেক্স অত আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এরপরে যেটা দেখতে হবে, এটা আমাদেরকে জার্ক দেখতে হবে। হ্যাঁ, এখন তাহলে আমরা জার্ক কিভাবে দেখবো, জার্ক দেখার জন্য সাধারণত আমরা এখানে জার্ক বলে। জার্কের খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, কারণ আপনার তিনটা জার্ক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্লান্টার, একটা হচ্ছে আপনার হফম্যান, আর একটা হচ্ছে জার্ক। কারণ প্লান্টারটা হচ্ছে আমি লোয়ার লিম্ব, আপার লিম্বের জন্য হচ্ছে হফম্যান, আর এই ফেসের জন্য হচ্ছে জার্ক। তাহলে পেশেন্টকে কি করতে হবে, পেশেন্টকে আমরা বলতো সেমি ওপেন পজিশনে একটু হালকা করে মুভ করতে বলবো। তারপরে আমার একটা, সেটা থাম্বি বলেন বা যে কোনো একটা, আপনি ফিঙ্গারটা কি করব, পেশেন্টের এই যে চিনে আমি হরিজন্টালি প্রেস করব বা ভার্টিক্যালি করেন, এটা কোনো সমস্যা না। আমি সরাসরি কখনো ফেসে আপনি ইয়ে করতে পারবেন না, মানে হ্যামার দিয়ে আপনি করতে পারবেন না। যেটা আপনি হাত দিবেন, হাতের উপরে আপনি হ্যামার দিয়ে আপনি স্ট্রাইক করবেন। তাহলে আপনি পারকাস ইউর অন ইউর ফিঙ্গার, এবং আমরা তখন ফিঙ্গার করব, সাধারণত স্লাইটলি ক্লোজ থাকে। এটা দেখা যাবে যে পেশেন্টে যদি আমি ইয়া করি, যদি পেশেন্টকে আমি যদি এটা যদি এক্সাজারবেট হয়, তাহলে কি হবে, পেশেন্টের তখন দেখা যাবে যে এটা পেশেন্টের ইয়াটা ওপেন হয়ে যাবে। তো সাধারণত এটা রিফ্লেক্সটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের দুই রকম থাকে আমাদের মোটামুটি। তাহলে এটা হচ্ছে আমাদের জার্ক। হ্যাঁ, ফিল এন্ড জার্ক, আপনি দেয়ার শুড বি স্লাইটলি ক্লোজ অফ দা জার্ক। হ্যাঁ, আর যদি ব্রিক্স জার্ক হয়, ডেফিনিট ক্লোজার হয়, দেখা যাবে যে আপনি যখন এখানে দিলেন এটা ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, এটা খুব দ্রুত ক্লোজ হবে, তখন সেটাকে মনে করবেন যে আপার মোটর টাইপ অফ লিশন, তখন আমরা বলবো। এগুলো আমরা এটা জার্কটা জেনে রাখলাম। এটা আমরা কখন দেখবো, বারবার পলসি এবং সিডো বারবার পলসি যখন করবো তখন আমরা মনে রাখবো। তবে আপনার জার্ক দেখবেন, তবে এটা আসলে অতটা আমাদের কিছু না। জার্কটা কি হবে, ক্লোজ হবে, এই জন্য আমরা স্লাইটলি ওপেন করবো যাতে এটা ক্লোজ থাকে, ক্লোজ হয়। কিন্তু এগুলো কিন্তু খুব ডেফিনেটলি বুঝতে পারবেন না, জার্কটা অত সহজে বোঝা যায় না, এগুলো আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা। তাহলে আমরা এরপরে চলে যাব হচ্ছে, যদি আমি সেন্সরি দেখি, তাহলে দেখেন মোটর আমাদের দেখা শেষ, এখন হচ্ছে সেন্সরি। সেন্সরিতে আমরা জানি যে এটা লিম্বের মতো এই তিনটা জায়গায় সেন্সেশন আছে, এটা আমরা এখানে লাইট
টাচ এবং পেন সেন্সেশন দুইটাই দেখি। তা সাধারণত আপনি যদি যেটা বললেন, আমরা সেন্সেশন কিভাবে দেখতাম, আমরা কটন দিয়ে দেখবো, একটা পিন দিয়ে দেখবো, ঠিক আছে? কারণ কটন দিয়ে যখন দেখবো, কটন একটু রোল করে নিব, আমরা তিনটা জায়গায় দেখবো। একটা দেখবো ফোরহেডে, দুই পাশে তিন জায়গায়, একটা ফোরহেড ধরেন, একটা দেখবো হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশনের মাঝামাঝি, একটা দেখবো ম্যান্ডিবুলার ডিভিশনে দেখবো। হ্যাঁ, এই তিন জায়গায় সাধারণত দেখবো। এবং পেশেন্টকে করতে হবে, প্রথমে পেশেন্টকে আপনারা কি করবেন, আপনারা তো সব সময় আগে যখন ফেসে দেখছেন, পায়ে লিম্বে দেখছেন, তখন ফেসে আমরা কপালে টাচ করে নিছিলাম। এই ক্ষেত্রে আমরা প্রথমে লিম্বে দিব, টাচ করে বলবো যে আপনি বুঝতে পারেন কিনা। সব সময় মনে রাখবেন, সেন্সরি কিন্তু সবসময়, এখানে যে চোখ খোলা আছে, কিন্তু সেন্সরি সবসময় দেখতে চোখ বন্ধ করে। কারণ পেশেন্টকে আপনি টাচ করে বলতে হবে, পেশেন্টের সাবজেক্টিভ বলবেন যে আমি কোন দিকে দিচ্ছি, ডান দিক না বাম দিক। এর জন্য সবসময় সেন্সেশন দেখতে হয় চোখ বন্ধ করে, এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, তাহলে এটা আমরা দেখি যে পেশেন্টটা, আমরা তাহলে এখন দেখতেছি পেশেন্টের দিকে তাকাইলাম, আমরা তাকায় প্রথমে দেখার চেষ্টা করতেছি তার কোনো ওয়াস্টিং আছে কিনা, তার টেম্পোরারি মাসেলে কোনো ওয়াস্টিং আছে কিনা, তার আপনার যে ম্যাস্টার মাসেল ওয়াস্টিং, যদি ওয়াস্টিং থাকতো তাহলে কি হইতো, দেখা যাইতো যে পেশেন্টের গাল ভিতরের দিকে টেপে গেছে, আর দেখবে যে টেম্পোরাল ফোসাটা একদম প্রমিনেন্ট হয়েছে। অনেকটা যে গাঁজা গাঁজা খায় বা যারা একদম টার্মিনাল এন্ড থাকে বা ডিহাইড্রেটেড পেশেন্ট যেরকম থাকে, অনেকটা সেরকম চেহারা হয়। তাহলে ওয়াস্টিং পাউডার, টেম্পোরারি মাসেল দেখলাম। এখন আমি এই যে মাসেল টোন দেখবো, পেশেন্টকে আমি বললাম ক্লিনচিং, আপনি দাঁতে দাঁতে কামড় দেন, উনি কামড় দিল, তারপরে আমি কি দেখলাম, এই যে ক্লিনচিং অফ দ্য টিথ, আমি একবার দেখবো টেম্পোরারি মাসেল আমি পালপেট করব, তারপরে আমি করব যে ম্যাসেটার মাসেলকে পালপেট করব, এই দুইটা আমি পালপেট করলাম। এখন আমি পেশেন্টকে কি করব, জো মুভমেন্ট দেখবো। এখানে আমি হাত দিয়ে রাখছি, মাথায় হাত না দেওয়াটা হচ্ছে ভালো। হ্যাঁ, আপনার যেখানে আমি পেশেন্টকে বলবো হা করতে, পেশেন্ট হাত করবে, আমি এগেইনস্ট রেজিস্টে আমি দেখবো উপরের দিকে চাপ দেওয়ার চেষ্টা করব, আর পেশেন্ট হচ্ছে নিচের দিকে হা করবে। এরপরে সাইড টু সাইড, জো আমি বলবো যে আপনার লোয়ার জো দিয়ে বা আপনার ইয়াতে মাটি দিয়ে আমার হাতের চাপ দিতে বলবো, উনি চাপ দিবে। একইভাবে অপোজিট সাইডে আমি দেখবো। এই এখন এই যে আমি জজ আর্টটা দেখে নিলাম, আমরা তো বললাম যে আমরা সাধারণত কর্নিয়া রিফ্লেক্স দেখি না, যদি দেখতে হয় তাহলে এটা অবশ্যই জজ আর্টকে পরে দেখবো, কারণ এটা একটু মানে বিব্রতকর। এইভাবে হা করে থাকবে, আমি এখানে সেমি, মানে আপনার জাস্ট ওপেন, সেমি মাউথ ওপেন বলতে পারেন। তারপর আমি এখানে করব, এটা সাধারণত নরমাল রিফ্লেক্স, এটা সাধারণত ক্লোজ হবে। হ্যাঁ, এটাতে যে কর্নিয়া রিফ্লেক্স দেখার জন্য পেশেন্ট কিভাবে টান, লোয়ার কনজাংটিভাকে আপনি পুল করবেন, লোয়ার আইলিড, আর পেশেন্টকে বলবেন উপরের দিকে তাকাইতে, সিলিং এর দিকে তাকাইতে বলবেন, পেশেন্ট তাকাবে, জাস্ট এভাবে আপনি কটন দিয়ে আপনি এটা টাচ করবেন। এখন যে আমি সেন্সেশন দেখতেছি, তিন জায়গায় সেন্সেশন, এই যে পেশেন্টের যদিও চোখ খোলা আছে, কিন্তু আইডিয়ালি পেশেন্টের আপনি যখন পরীক্ষা করবেন, পেশেন্টের চোখ বন্ধ রাখতে হবে। হ্যাঁ, চোখ বন্ধ থাকবে, বলবেন যে কোন দিক, ডান দিক না বাম দিক। এটা সে মিড লাইন হয়ে গেছে, এটা এই পাশে আসবে, মিড লাইনে আসবে না, এটাও মিড লাইন হয়ে গেছে, এটা একটু এই পাশে আসবে। এটা কি দেখেন, এটা খেয়াল করলে বুঝতে পারবেন, এটা খুব কমন একটা, আপনার সারা জীবন এটা কেউ বলতে পারবেন এই রোগটার নাম কি? এটা হচ্ছে হার্টবিট জস্টাস অপথ্যালমিকাস, মানে এটা হার্টবিট জস্টার, আমরা জানি যে হার্টবিট জস্টার একটা ডার্মাটোম অনুসারে ইউজ করে, তাহলে এটা কি করছে, এটা ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের অপথ্যালমিক ডিভিশনকে ইনভলভ করছে এক পাশে, দেখেন মিড লাইন করে নাই, এবং যতটুকু অপথ্যালমিক ডিভিশন আছে ততটুকু ইনভলভ করছে। যাই হোক, ওইভাবে আমরা একইভাবে পেইন সেন্সেশন দেখবো। এখন আমরা চলে যাব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্ভ, যেটা এমবিবিএস লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্ভ, এটা হচ্ছে আমাদের হচ্ছে C7 বা সপ্তম নার্ভ বা ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভের কতগুলো ব্রাঞ্চ থাকে, ঠিক আছে? এটা অবশ্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, এগুলো যারা হয়তো ইয়াতে থাকে অ্যানাটমি বা তাদের জন্য, তাও আমরা বললাম টেম্পোরাল থাকে, টু টেম্পোরাল, জাইগোমেট্রিক ব্রাঞ্চ থাকে, বাইট মানে বাক্কাল, ম্যান্ডিবুলার, আর সার্ভাইকাল ব্রাঞ্চ থাকে। এটা মনে রাখার জন্য টু জেব্রা, বাইট মাই কার্ড। যাই হোক, এটা আমরা অত গুরুত্বপূর্ণ না, আমরা জাস্ট কতগুলো আমরা দেখি যে দেখেন এই কত, এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি, আমাদের জন্য গুরুত্ব বলে যে ফ্রন্টালিস মাসেল, এটাকে সাপ্লাই দেয়, তাহলে মনে বলতেছেন এখানে অরবিকুলারিস অকুলিস মাসেল, দেখেন ফেশিয়াল নার্ভ এখান থেকে বের হয়ে প্যারোটিড গ্ল্যান্ডের এখান থেকে আসে, তারপরে এটা অরবিকুলারিস অকুলিস মাসেলকে সাপ্লাই দিচ্ছে,
হ্যাঁ, এখানে তারপরে আপনাকে দেখা যাচ্ছে অরবিকুলারিস অরলিস ভাক্সিনেটর মাসেলকে সাপ্লাই দেয়, ঠিক আছে, এখানে ইয়াতেও সাপ্লাই দেয়, টাঙ্গেও সাপ্লাই দেয়। যাই হোক, আমি কতগুলো দেখানো হইলো, দিস আর দ্য মাসেল সাপ্লাই বাই দ্য ফেশিয়াল নার্ভ। এটাতে আপনি যদি দেখেন ফেশিয়াল নার্ভের কোর্সটা দেখেন, ফেশিয়াল নার্ভের অনেক সেন্সরি আছে, ফেশিয়াল নার্ভের মোটর আছে, হ্যাঁ, এটা অনেকগুলো থাকে। এই ফেশিয়াল নার্ভের তিনটা, এখান থেকে আসার পরে ফেশিয়াল নার্ভে যে বিভিন্ন নিউক্লিয়াস থাকে, ফেশিয়াল নিউক্লিয়াস থাকে, তারপরে যে সুপিরিয়র স্যালাইভারি নিউক্লিয়াস থাকে। ফেশিয়াল নার্ভটা যখন আসে এখান থেকে, তখন সেই যে সিক্স নার্ভ এরকম এনরোচ করে এইভাবে আসে, এটা যে মোটর অংশটা, এদিক দিয়ে যে হলো সিক্রেটো মোটর অংশটা এদিক দিয়ে আসে। তার মানে আমাদের তাহলে এখন আমরা চলে যাই, তাহলে দেখেন ফেশিয়াল নার্ভের কিন্তু একটা মিক্সড নার্ভ, তার কতগুলো সাপ্লাই আছে, সে সাধারণত মাসেলকে সাপ্লাই দেয়। আমরা বলি মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন এন্ড নার্ভ টু স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস হচ্ছে ইন্টারনাল ইয়ালের সাপ্লাই, মানে মাসেলটা থাকে, হ্যাঁ, সেটা হলো স্টেপিডিয়াস মাসেল। তাহলে ফেশিয়াল মাসেল আমাদের কি কোন মাসেল গুলোকে সাপ্লাই দেয়? মাসেল, এগুলোকে বলে মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। আমাদের যে ফেশিয়াল, আমাদের যে আমাদের অনুভূতি, ফেশিয়াল যে এক্সপ্রেশন, আপনি রাগ হন বা আপনি হাসি, আপনি খুশি হন বা আপনি দুঃখে থাকেন বা বিষণ্ণ থাকেন, অ্যাংজাইটি থাকেন বা হাইপোথাইরয়েড থাকেন, এগুলো সব এক্সপ্রেস করে কে? আমাদের ফেশিয়াল নার্ভ। এই জন্য ফেশিয়াল নার্ভের যে মাসেল গুলো, এগুলোকে বলে যে সাপ্লাই দি মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। হ্যাঁ, দুই নম্বর এটা কি দেয়? সেন্সরি দেয়। হলো এটা, এটা সেন্সরি স্পেশাল সেন্স, যেরকম টেস্ট সেন্সেশন নেয়, এটা অ্যান্টিরিয়র টু থার্ড দেয়। তাহলে পোস্টেরিয়র, সরি, এটা অ্যান্টিরিয়র ওয়ান থার্ড হবে না, এটা হবে অ্যান্টিরিয়র টু থার্ড। এখানে লেখা একটু ভুল আছে, খুব সম্ভবত এটা অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং কে সাপ্লাই দেয় হচ্ছে ফেশিয়াল নার্ভ। আর তাহলে আপনার আর কোথায় তাহলে বাকি পোস্টেরিয়র ওয়ান থার্ড কে সাপ্লাই দেয়? পোস্টেরিয়র ওয়ান থার্ড কে সাপ্লাই দিচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। তাহলে দেখেন ফেসে যে আপনার যে টাঙের যে সেন্সেশন, এটা দুইটা ভাগ হয়ে গেছে। প্রথম অংশটুকু, প্রথম দুই ভাগ সাপ্লাই দিচ্ছে কে? প্রথম দুই ভাগ সাপ্লাই দিচ্ছে ফেশিয়াল নার্ভ, আর পরের গুলো সাপ্লাই দিচ্ছে হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। আর সিক্রেটো মোটর, চোখের পানি, মুখের পানি, এই যত পানি আছে, ল্যাক্রিমার গ্ল্যান্ড এবং স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলোকে সাপ্লাই দেওয়া হচ্ছে ফেশিয়াল নার্ভ। এটা সিক্রেটো মোটর পার্ট আছে। তাহলে আমরা ফেশিয়াল নার্ভ ঠিক ইন্সপেকশন করব। প্রথমে কি করব? পেশেন্টের কোনো অবভিয়াস ফেশিয়াল ডিফর্মিটি আছে কিনা। সাধারণত আমি এটা বললাম যে 17, অর্থাৎ ফেস যদি আপনার ফেশিয়াল নার্ভ যদি ইনভলভমেন্ট হয়, আমাদের ফেসের যে মাসেল গুলো আছে দুইটা টাইট করা আছে, বিশেষ করে আমি অ্যাঙ্গেল অফ দা মাউথ, দুই দিক দিয়ে দড়ি দিয়ে টানা আছে, যদি কোনো কারণে একটা কেটে দেন তাহলে কোন দিকে চলে যাবে? যে সাইডটা হেলদি সেদিকে। তাহলে ফেস কোন দিকে ডেভিয়েশন হয়? হেলদি সাইডে। মনে রাখবেন, আপনার যে মুখটাকে আপনি দুইটা খুঁটির মধ্যে দুইটা দড়ি দিয়ে বেঁধে রাখছেন, এখন আমি খেচ করে যদি একদিকে কেটে যায় তাহলে ওই দিকে টান মারবে হেলদি সাইড। তাহলে দেখেন, দেখে মনে হবে যে লিশনটা মনে হয় এখানে, হ্যাঁ, এইদিকে মনে হয় লিশন, কিন্তু আসলে না, আসলে ফেস ডেভিয়েশন হয় হেলদি সাইডে। তাহলে কোন অবভিয়াস ফেশিয়াল ডিফর্মিটি আছে কিনা। দুই নম্বর, আমরা টপ টু বটম দেখবো যে পেশেন্টের কোনো রিঙ্কলিং অ্যাবসেন্ট কিনা, অথবা আমাদের যে জিনিসটা কি হয়, আপনি যদি একজন লোকের দিকে তাকায় থাকবেন, দেখবেন যে আমাদের ব্লিঙ্কিংটা কি হয়? স্পন্টেনিয়াস। ব্লিঙ্কিংটা স্পন্টেনিয়াস হয়। কোন মাসেল হার্টের পরে সবচেয়ে বেশি কাজ করে? সেটা হচ্ছিল আপনার চোখের আইলিড। যেই কারণে মায়াস্থেনিক গেভিসে ড্রপিং অফ দা আইলিড হয়। কারণ মায়াস্থেনিক গেভিসে ড্রপিং হয় কেন? কারণ সবচেয়ে বেশি পরিশ্রমী মাসেল হচ্ছে আইলিড মাসেল। সে কিছুক্ষণ পর পর কি হচ্ছে, সেই স্কেলিটাল মাসেলের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম করে আপনার আইলিডের মাসেল। এর জন্য মায়াস্থেনিয়া গেভিসে সবার আগে দুর্বল হয় কে? এর জন্য টোসিস হয়। হ্যাঁ, যাই হোক, তাহলে পেশেন্টকে আমাদের স্পন্টেনিয়াস ব্লিঙ্কিং আছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা, অথবা কোনো পাশ দেখা যাচ্ছে যে রোগী যখন চোখ বন্ধ করে কোনো কারণে এক পাশ বন্ধ হয় না, পারসিস্টেন্টলি ওপেন থাকে কিনা। নেজোলেভিয়াল ফোল্ড, আপনার প্রায় কারোর দিকে তাকাইলে দেখবেন যে এটা খুব প্রমিনেন্ট থাকে। যাদের ফেশিয়াল নার্ভ পলসে আসবে দেখবেন যে এক পাশে নেজোলেভিয়াল ফোল্ডটা দেখা যাবে না। অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ডেভিয়েশন থাকে। অনেক সময় পেশেন্টকে এমনি বোঝা যায়, অনেক সময় দাঁত দেখালে এটা প্রমিনেন্ট হয়। ড্রুলিং অফ সালাইভা, দেখা যায় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই পাশে তার তো এই অ্যাঙ্গেল নাই, সেখানে এই পাশটা কি থাকে? ইনঅ্যাক্টিভ থাকে। এখান থেকে দেখা যায় যে যে সাইডে লিশন সেই সাইড থেকে কি পড়তে থাকে? এই সালাইভা ড্রুলিং হইতে থাকে, সালাইভা পড়তে থাকে। তারপরে আমরা কি করব? ইন্টারনাল অডিটরি মিউটাস, অর্থাৎ কানের এখানে দেখাবো এখানে কোনো ব্লিস্টার আছে কিনা, ভেসিকল আছে কিনা।
অলসো আমাদের প্যালেটে দেখতে হয়, এগুলো আমরা প্যালেটে আমরা তখন দেখি না, এটা পরে দেখি কোনো র্যাশ আছে কিনা, ভেসিকল আছে কিনা। হ্যাঁ, আর সব সময় আমরা অনেক সময় দেখা যায় যে আপনাকে দেখা যায় যে পেশেন্টের ফেশিয়াল নার্ভের সাথে দেখা যায় যে এটা সাধারণত এগুলো পাওয়া যায় কোথায়, এগুলো সাধারণত রামসে হান্ট সিনড্রোমে পাওয়া যায়। হ্যাঁ, যে হার্পি জোস্টার দ্বারা হইলে তাহলে আমরা ওখানে তাকায় দেখবো পেশেন্টের কোনো ফেশিয়াল ডিফর্মিটি আছে কিনা, তার স্পন্টেনিয়াস ব্লিঙ্কিং অ্যাবসেন্ট কিনা বা রিঙ্কলিং অ্যাবসেন্ট কিনা। রিঙ্কলিং তো আসলে অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। নেজোলেবিয়াল ফলটা তার আই ক্লোজ করে কিনা বা করতে পারে কিনা, বা সে চোখ বন্ধ করলে আইটা খোলা থাকে কিনা। নেজোলেবিয়াল ফল ডেভিয়েশন অফ মাউথ, কুলিং অফ স্যালাইভা থাকে। আর আমাদের খেয়াল করতে হয় ব্লিস্টার, যেহেতু আই হার্পি জোস্টারের জন্য ফেশিয়াল নার্ভ পলছিল কিনা, এটার জন্য আমরা অডিটরি মিটাস কানের দিকে তাকাবো, এবং সবার শেষে আমরা তখন হাতে অনেক সময় সব প্লেটে আমরা দেখি যে ভেসিকল আছে কিনা বা র্যাশ আছে কিনা। এটা হলো ইন্সপেকশন। এখন আমরা যখন শুরু করব ফেশিয়াল নার্ভ, আমরা শুরু করি উপর থেকে নিচে নামে, উপর থেকে আস্তে আস্তে নিচে নামবো। তার প্রথমে আমরা রিঙ্কলিং দেখবো। রিঙ্কলিং না পেশেন্টকে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে পেশেন্টকে বলতে হয় এটা তাহলে কোন মাসেলের ফাংশন দেখতেছে, ফেশিয়াল নার্ভ যখন করবেন এর ফাংশনটা জানতে হবে কোন মাসেলের কোন কাজ। তাহলে আমাদের জানি অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল আছে, হ্যাঁ, যেটা অক্সিপিটো ফ্রন্টালিসের, এটা ফ্রন্টালিস মাসের কাজ দেখার জন্য রিঙ্কলিং করি। আমরা যে রিঙ্কলিং করি কপার কুসকাই বা ভ্রু কুসকাই, সেটা হচ্ছে ফ্রন্টালিস মাসেল করে, অক্সিপিটো ফ্রন্টালিস ভ্যালি অফ দ্য অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। তাহলে এই পেশেন্টকে আমরা এই তাহলে আমাদের দেখতে হবে এই ফাংশনটা ইনটেক্ট আছে কিনা। পেশেন্টকে বলবো যে আপনি কপাল কুসকার, এটা বলা যত সহজ, রোগী কিন্তু বেশিরভাগ রোগী করতে পারে না, তখন আপনাকে দেখাই দিতে হবে যেরকম ভাবে কপাল কুসকান। অথবা তাতেও যদি সে না বোঝে তখন একটা হাত দিয়ে আপনি তার মাথাটা ফিক্সড করে বলবেন যে আমার চোখের দিকে তাকা, আমার আঙ্গুল যেদিকে যায় আপনার চোখটা সেদিকে নিবেন। আঙ্গুলটা আপনি মাথার উপরে ধরবেন, তো যখন আঙ্গুলের দিকে তাকাইতে যাবে তখন পেশেন্ট অটোমেটিক ব্লিঙ্কিং হবে। তাহলে এইভাবে আমাদের ব্লিঙ্কিং দেখতে হয়। এগুলো আমি বললাম যে কিভাবে আপনি দেখবেন, সিলিং এর দিকে বা উপরের দিকে তাকাইতে বলবেন, কিন্তু মাথাটা ফিক্সড করে দিবেন। তাহলে 2 নম্বর। 3 নম্বর আমরা দেখবো যে অরবিকুলারিস অকুলিস মাসেল। আইবলকে তাহলে বন্ধ করে কে, অরবিকুলারিস অকুলিস মাসেল। তাহলে এটা দেখার জন্য নিয়ম কি, আমি পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব যে আপনি আপনার দুই চোখ বন্ধ করবেন, সাবান গেলে আপনি যেভাবে চোখটা বন্ধ করেন সেভাবে বন্ধ করবেন, এবং আমি কি করব, আমাকে খুলতে দিবেন না। তাহলে এই যে পেশেন্টকে বলবো যে আই ক্লোজ করতে বলবো, এবং পেশেন্টকে বলবো যে লেট মি স্টপ ফ্রম ওপেনিং ইউর আই। তাই রোগীকে যখন দেখবেন যে পাশটা দুর্বল, অনেক সময় দেখা যায় চোখ বন্ধ করতে গেলে রোগীকে বোঝা যায় যে চোখ খোলা, কিন্তু অনেক সময় যখন অল্প প্যালসি হয় বা অল্প পেরিসিস থাকে তখন এরকম দেখা যায়, যখন আপনি টান দিবেন দেখেন যে এই পাশে কি হয়েছে, এই পাশে দেখা যাচ্ছে যে এটা খুলে না, এটা সহজে খুলে যাবে। এই তার 3 নম্বর হচ্ছে পেশেন্টকে আমি বলবো যে মুখ ফুলাইতে, এরকম বলবো যে পাফ করার জন্য মুখটা ফুলান, হ্যাঁ, ব্লোয়িং চেক বলবো। পেশেন্টকে বলবো ব্লো আউট উইথ চেক, হ্যাঁ, তারপরে বলবো আপনি মুখ ফুলে রাখেন। তখন আমি কি করব, পিছন দিক দিয়ে আমি প্রেস করব। প্রেস করার কারণে কি করবে, যে সাইডটা দুর্বল ওই সাইড দিয়ে বাতাস বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে বাম সাইডে যদি দুর্বল থাকে বা ওই সাইডে যদি ফেশিয়াল না পলসি হয়, তাহলে ওদিক দিয়ে আপনার বাতাস চলে যাবে। এরপরে পেশেন্টকে বলবো আমি দাঁত দেখান, হ্যাঁ, রুগীকে পেশেন্টকে বলতে হবে যে দাঁত দেখান। তো রুগীকে দেখাই দিতে হবে। রুগী কিন্তু অনেক সময় বোঝায় না, অনেক রুগী বলবে যে আমার তো দাঁতই নাই, কেন দাঁত দেখাবো, তখন আপনি দেখাবেন যে হাসেন বা দাঁত দেখান। ঠিক আছে, আপনাকে এই জিনিসটা করে দেখাইতে দিতে হবে, তখন আপনি দেখবেন তখন কি হবে। পেশেন্ট যদি ফেশিয়াল না পলসি হয় তাহলে দেখা যাবে কি যেদিকে পলসি তার অপোজিট জায়গায় ডেভিয়েশন হবে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে এই পাশে ফেশিয়াল নার্ভের পলসি আছে, তাহলে কি আছে, ডেভিয়েশন হয়ে গেছে কি এই পাশে, তাই রুগী দাঁত দেখাইতে গিয়া তার এই অবস্থা হবে। এটা হচ্ছে যে লেবেটর অ্যাঙ্গুলিস অরিস এবং রাইসোরিয়াস মাসেল, হ্যাঁ, এই দুইটা মাসেল হলো এই যে আপনার অ্যাঙ্গেল ডেভিয়েশনের জন্য। এটা স্যার অনেক সময় জিজ্ঞেস করে দু একটা মাসেলের নাম। এরপরে বলবো আমি শীষ দেওয়ার জন্য, হ্যাঁ, পেশেন্টকে পালস টুলিপ আমরা হুইসেল দেবো, দেখো কোনো অ্যাসিমেট্রি আছে কিনা। হ্যাঁ, এখানে অরবিকুলারিস অরিস মাসেল হলো হুইসেল দিতে বা শীষ দেওয়ার জন্য পেশেন্টকে আমরা বলবো। এরপরে আমরা দেখি যে হাইপার অ্যাকিউসিস। হাইপার অ্যাকিউসিস হচ্ছে হলো আপনি কানে বেশি শুনবে, হ্যাঁ, তখন আমরা কি করি, আমরা দুইটা কাজ করি। পেশেন্টের যে চুল থাকে এরকম আমি রাব করি, বলি যে আপনি দুই পাশে একই রকম শুনেন না কম শুনেন, যদি এটা পেশেন্ট ডিফারেন্সিয়েট করা কঠিন হয়। অথবা যদি আপনার ঘড়ি থাকে, যেটা হচ্ছে কাটার ঘড়ি, যেটা আমরা এখন আর ব্যবহার করি না মোবাইলের যুগে, তো
তো ঘড়িটা আপনি পেশেন্টের কানে দিয়ে ধরতে হয় যে দেখেন কোন কানে বেশি শুনেন, দুই কানে একই রকম শুনেন কিনা, ঠিক আছে। হাইপার অ্যাকুস্টিক হচ্ছে যখন ফেশিয়াল নার্ভের এই যে ট্র্যাপিজিয়াস মাসেলের নার্ভাস ট্র্যাপিজিয়াসে যদি লিশন হয় তখন কি হবে, যে পাশে লিশন এই পাশে রোগী দেখা যাবে যে একটু বেশি শুনবে। এই এটা যা সিম্বলিক দেখা যাচ্ছে যে এই পাশে রোগী শুনে বলে দূর থেকে টেলিফোনের ইয়া শুনলে শুনতে পায়, এটা যা সিম্বলিক দেখানো হয়েছে। তাহলে আমরা তো এটা আপনাকে দেখালাম, স্পেশাল সেন্স আমরা সাধারণত পরীক্ষা করি না, আমরা বলি যে আপনি স্বাদ পান কিনা, আপনি মিষ্টি, আপনি মিষ্টি, তারপরে আপনি তিতা অথবা আপনি লবণ, এগুলো আপনি বুঝতে পারেন কিনা, হ্যাঁ, বিটার সল্ট, আপনার যে সুইট, এগুলো আপনি বুঝতে পারেন কিনা, হ্যাঁ, জাস্ট আমরা ইয়া করি। আমরা তো জানি যে অ্যান্টিওথোডাইটিস সাপ্লাইড বাই হচ্ছে আপনার কর্ডাটিফিনি ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ, আর পোস্টেরিয়র 130 সাপ্লাই বাই গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। তা আমি বলবো যে আপনি কি আপনার মুখের প্রথমাংশে আপনি স্বাদ পান কিনা, এটা বললে এটা টেস্ট হয়ে গেল, এটা না আলাদা টেস্ট করতে হয় না। আচ্ছা এখন তাহলে এই দেখেন এই পেশেন্টটা দেখে কি মনে হচ্ছে, এই একটা পেশেন্ট দেখা যাচ্ছে যে তার মাউথটা কোন দিকে ডেভিয়েশন আছে, রাইট সাইডে, তাহলে পেশেন্টের কোন দিকে ফেশিয়াল নার্ভ পলসে আমরা আশা করব, দেখেন লেফট সাইডে তার নেজোলেভিয়ার ফলটা হচ্ছে ডিমিনিশ, বোঝা যাচ্ছে না, রাইট সাইডে প্রমিনেন্ট বেশি, হ্যাঁ, আর চোখ তো দুইটাই খোলা, সুতরাং ডিফারেন্সিয়েট করা কঠিন, কিন্তু এই পাশে দেখা যাবে যে রাইট সাইডে রিঙ্কলিং আছে কিন্তু তার লেফট সাইডে কোনো লিঙ্কিং নাই, মানে এখানে কুচকাইতে পারতেছে না। এখন যদি এই পেশেন্টটাকে আমি চোখ বন্ধ করতে বলি তাহলে এই ঘটনা ঘটবে, দেখেন এই পাশে চোখটা বন্ধ করতে পারছে, লেফট সাইডের চোখটা বন্ধ করতে পারে নাই, তাহলে এই পেশেন্টের ফেশিয়াল নার্ভ পলসে কোন দিকে, লেফট দিকে ফেশিয়াল নার্ভ পলসে, কারণ ফেশিয়াল নার্ভ কোন দিকে ডেভিয়েশন হয়, হেলদি সাইডে ডেভিয়েশন, এটা মনে রাখতে হবে সবসময়। এটাও খেয়াল করে দেখেন, এটাও একই রকম ফেশিয়াল নার্ভ, এটা পলসি লেফট সাইডে ডেভিয়েশন আছে, এখানেও দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুই পাশে রিঙ্কলিং আছে, মানে দুই পাশে রিঙ্কলিং প্রেজেন্ট। স্যার হ্যাঁ স্যার, বলেন স্যার। মোটামুটি স্যার আমরা পাই না, এপি লেভেল যারা কলেজের তারা পায় নাই, যারা হাসপাতালে যে সমস্ত স্যার যারা মানে ডিউটি করছে হাসপাতালে মেডিকেল অফিসার আইএমও লেভেলের অনেকেই পাইছে, কিন্তু আমরা যারা মানে কলেজের থেকে যারা যে প্রফেসররা ডিউটি করছি তারা পায় নাই। অথেন্টিক স্যার আমরা পরে সেকেন্ড টাইম আবার অ্যাপ্লিকেশন করছি, কিন্তু স্যার কলেজের কেউ পায় নাই, হাসপাতাল কর্তৃপক্ষ যে লিস্ট গুলো পাঠাইছিল সেগুলো স্যার পাইছে, তারা পাইছে, তাদের একটা বিরাট অংশ পায়, যাদের লিস্ট পাইছে সবাই পাইছে, কিন্তু আমরা যারা কলেজে ছিলাম তো মানে স্টুডেন্ট প্রফেসর যারা কেউ পায় না স্যার, এটা 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 একদম নিশ্চিত, এটা আমাদের কলেজেরটা পায় নাই, শুধুমাত্র ওই যে হাসপাতালের যারা আছে ওনারা পাইছে, কিন্তু কলেজের কেউ পায় নাই স্যার। জি স্যার এইভাবে, জি স্যার এটাই। এখন পর্যন্ত আমরা কলেজে স্যার পরে শেষে আবার হাসপাতাল থেকে আমাদের থেকে আমরা আবেদন করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই, ভাইয়া কলেজে আবার আবেদন সেকেন্ড আবেদন করেছেন, এখন পর্যন্ত কলেজের কেউ পায় না। এরকম সব বলছিল যে কলেজ থেকে তো দেয় নাই, পরে আবার আমরা হাসপাতাল কলেজ থেকে আবেদন করছি আরেকবার, হাসপাতাল ফরওয়ার্ড করে দিছে, আমাদের যে পরিচালক ছিলেন ওনারা একটা মানে ইয়ে দিছে যে এই তারা এটার জন্য ডিউটি করছে, তো এটা একটা তাদের প্রত্যয়ন পত্র দিচ্ছে স্যার, কলেজ হাসপাতাল থেকে এটা প্রত্যয়ন পত্র দিচ্ছে, পরে আবার আমরা প্রিন্সিপালের মাধ্যমে সবাই আবার আবেদন নেক্সট টাইম আবেদন করছি, তাও তো প্রায় মানে 2 মাস হয়ে গেছে, 2 আড়াই মাস। জি স্যার, জি স্যার, স্যার। হ্যাঁ সরি, আমার একটা খুব গুরুত্বপূর্ণ ফোন আসছিল তো, এই জন্য আমাকে একটু এটা এর মধ্যে ধরতেছে। আচ্ছা আমরা তাহলে আমরা কোথায় ছিলাম, এখন দেখেন তাহলে বুঝতে পারছেন এটা এখানে এখন এখানে এটা হচ্ছে আচ্ছা আমরা আপার মোটর লোয়ার মোটর পরে যাবো, আমরা আবার একটু দেখি, এই যে প্রথম ক্লাস আছে ফেশিয়াল নার্ভ, আমরা প্রথমে ইন্সপেকশন করবো রিঙ্কলিং আছে কিনা, ব্লিঙ্কিং আছে কিনা, আই স্পন্টিনিয়াস ওপেন থাকে কিনা, নেজোলেবিয়াল ফলটা ঠিক আছে কিনা, অ্যাঙ্গেল মাউথ ডেভিয়েশন আছে কিনা, হ্যাঁ এই। তারপরে বলবো পেশেন্টকে কি, এই যে কপাল কুচকাইতে বললাম, এই দেখেন কপাল কুচকাইলো, হ্যাঁ, যদি অনেক সময় দেখা যায় যে পেশেন্ট করতে পারে না, এটা আপনার যখন পরীক্ষা করবেন তখন এইভাবে আপনার হাত মাথাটা ফিক্সড করে আঙ্গুলের দিকে তাকাইতে বলতে হবে,
এটা হচ্ছিল নেক্সট। এটা কিন্তু অনেক কঠিন, আপনার ব্যাপারটা মনে হবে সহজ, কিন্তু পেশেন্ট দেখবেন যে রিঙ্কলিং করতে অনেকেই করতে চায় না বা কত বুঝতে পারে না। তারপর বলতে হবে চোখ বন্ধ করতে, এভাবে আমরা চোখ খোলার চেষ্টা করব। বলতে হবে যে আপনি চোখটা খোলা, এখন পেশেন্টকে বলবো যে মুখ ফুলাইতে, আপনি তখন প্রেস করবেন পিছন থেকে, হ্যাঁ, যেদিক দিয়ে উইকনেস এখান থেকে বাতাসটা বের হবে। এরপরে আপনি দাঁত দেখাইতে বলবেন এই পেশেন্ট, এই অ্যাঙ্গেল অফ মাউথ, তারপরে শীষ দিতে বলবো। তাহলে আমরা এটা আমরা দেখে নেই এখনই, হ্যাঁ, এটা দেখে নিলে মনে হয় ভালো। সরি, কম করে কিনা, লেজার লেভেল ফল ঠিক আমি আছে ইন্সপেকশন গুলো কিনা, করছি, দেখা যাচ্ছে ইন্সপেকশন হয় কিনা। তারপরে এখন আমরা দেখবো। আপনি একটু কপালটা ফুসকান তো, কপালটা ফুসকান, কপাল ফুসকান। আর যেদিনই কপাল কপাল ফুসকাতে না কুচকাতে পারেন, বললাম, সে কপাল কুচকালো, ঠিক আছে। তাকান। এই কুচকাতে পারলে কপাল রিঙ্কলিং করতে না, যদি না পারে তাহলে এরকম বলতে হবে, এরকম যেমন খোলার চেষ্টা করবো, আপনি আঙ্গুল দিকে তাকান, হাত টাচ করবেন, কারণ অনেক দেখবেন যে রোগী করতে পারতেছে না, চোখ বন্ধ করতে বললো, এটা আমি চোখটা খোলার চেষ্টা করতেছি, বললাম যে আপনি বলেন চোখে সাবান গেলে যেভাবে যায় এভাবে শক্ত করে চোখ বন্ধ করে রাখবেন। দাঁত আগে দেখাইতে বললাম, যেহেতু আমি ওকে ইয়ে করবো, মুখ খোলাইতে বললাম, এটা পিছন দিয়ে করতে পারলে ভালো, সামনে দিয়ে যে করা যাবে না এমন কোনো কথা না, পিছন দিয়ে আপনি করতে পারেন। এটা পেশেন্টের সাথে আপনার পজিশন কেমন হয়, এটা আপনাকে যদি সাইড চেঞ্জ করে পিছিয়ে যাইতে হয় তাহলে পিছিয়ে যাওয়ার দরকার নেই। এই তাহলে এখন আমরা চলে যাই। তারপরে হচ্ছে যে এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে, যখন ফেশিয়াল নার্ভ আপনাকে দিবে তখন কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে হবে, আপার মোটর টাইপ অফ লিশন নাকি লোয়ার মোটর টাইপ অফ লিশন। মনে রাখবেন ফেশিয়াল নার্ভ খুবই গুরুত্বপূর্ণ একটা নার্ভ, এবং এটা আপ টু পজিশনে এখান থেকে কোশ্চেন আছে। তাহলে আমাদের আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরনের পার্থক্য জিনিসটা কি, এবং এটা কিভাবে কতটুকু করতে হয়, এটা আপনাকে সবসময় জানতে হবে। তাহলে আপার মোটর ফেশিয়াল নার্ভ পলসি একটা আছে, লোয়ার মোটর ফেশিয়াল নার্ভ পলসি। এই যে দেখেন একই কথা, খুবই জিনিস সহজে, মানে হচ্ছে কি, লোয়ার মোটর নিউরন মানে হলো পুরাটা লস, পুরায় যে পাস হবে পুরা লস হবে। আপার মানে আপার পার্টটা স্পেয়ার করে, আপার মোটর নিউরনে আপার পার্টটা স্পেয়ার করে। তাহলে আমরা ফেশিয়াল নার্ভের হচ্ছে দুই তালা, একটা হচ্ছে হলো চোখ আর কপাল একতলায় দুতলায় থাকে, আর বাকি যে অ্যাঙ্গেল অফ মাউথ এর নিচের অংশটুকু থাকে একতলা। তাহলে আপনি যদি ফেশিয়াল নার্ভকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে দুতলা, একটা হচ্ছে হলো একতলা, তাহলে হচ্ছে হলো আমরা কি করতে পারি, আমরা মনে রাখবো যখন লোয়ার মোটর টাইপ অফ লিশন হবে তখন অল লস পুরা একদম এক সাইড চলে যাবে, আর আপার মোটর টাইপে আপার হাফটা প্রিজার্ভ থাকে, আপার মোটরে আপার হাফ প্রিজার্ভ থাকে, অর্থাৎ রিঙ্কলিং এবং চোখের ফাংশনটা আপনার প্রিজার্ভ থাকবে। এইটা দিয়ে আপনি পুরাটাই ডিফারেন্সিয়েট করতে পারবেন। এখন আমরা যেটা বলি দু একটা পয়েন্ট আমরা বলবো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখবো। wrinkling is present in on affected side, আপার মোটরে কি বললাম, আপার হাফ প্রিজার্ভ থাকে, আপার পার্টটা wrinkling absent মানে অল চলে গেছে। তাহলে এখানে আই বল কি ক্লোজ থাকবে না ওপেন থাকবে, তা আপার মোটরে পেশেন্ট আই বল ক্লোজ করতে পারবে, লোয়ার মোটরে পেশেন্টের আই বলটা কি ওপেন থাকবে, ঠিক আছে। আর অনলি লোয়ারটা একই কথা, লোয়ার হাফ অফ দ্য ফেজ ইনভলভমেন্ট হয়, এটা পুরো হাফ অফ দ্য ফেজ ইনভলভমেন্ট হয়, এখানে কোনো হাইপার অ্যাকুয়াসিস হয় না বা টেস্ট এফেক্টেড হয় না, ইজ নট এফেক্টেড। এখানে হাইপার অ্যাকুয়াসিস হতে পারে, টেস্ট সেন্সেশন চলে যেতে পারে লোয়ার মোটর টাইপ অফ ইয়েতে। ইউজুয়ালি হেমিপ্রেসিস লং টেক সাইন আপনি কখন বলবেন, যখন আপনি একটা পেশেন্টের আপার মোটর টাইপ অফ লিশন পাবেন, দেখবেন যে পাশটায় লিশন পাইছেন যে হেমিপ্রেসিস হয়, ওই পাশে দেখবেন যে লিম্ব উইকনেস আছে, ওই পাশে তার স্ট্রোক করছে। আপার মোটরের উদাহরণ হচ্ছে স্ট্রোক, লোয়ার মোটরের উদাহরণ হচ্ছে বেলস পালসি। তাহলে ইউজুয়ালি আমরা বলি যে হেমিপ্রেসিস কে বলি লং টেক সাইন। লং টেক সাইন বলতে মানে ওই যে পিরামিডাল ট্যাগ যেটা আছে সেটাতে আপনার সমস্যা থাকে, আর এখানে নট। তাহলে দেখেন ফেশিয়াল নার্ভের আপার মোটর টাইপ অফ লিশন এবং লোয়ার মোটর টাইপ অফ লিশনের পার্থক্য যদি কোনো এমবিবিএস স্টুডেন্ট না পারে তার আসলে পাস করা উচিত না, বা সে পাস করার কথা না। তবে এখন তো অনেক কারণে পাস করে যায়, ঠিক আছে, সবার উপর একটা প্রেশার থাকে সেই কারণে, কিন্তু আসলে মনে করবেন যে এটা না জানি না পাস করাটা আপনার জন্য অন্যায়। এখন হোয়াই এই জিনিসটা একটা আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, না জাগলে ভালো, হ্যাঁ, সবচেয়ে যে জানো যে যার মনে যত কোশ্চেন কম জাগবে তার জন্য যত তার ঝামেলা তত কম, সে খুব সহজে শান্তিতে থাকতে পারবে। কিন্তু কারো যদি মনে হয় যে ফেশিয়াল নার্ভে কেন আপনার আপার মোটর টাইপ অফ লিশন হলে কেন আপারটা লস হয়,
আর লোয়ার মোটর টাইপ অফ লিশন হলে কেন লোয়ারটা প্রিজার্ভ থাকে মনে রাখতে হবে ফেশিয়াল নার্ভের দুইটা নিউক্লিয়াই থাকে, একটা হচ্ছে আপার হাফের জন্য, একটা হচ্ছে লোয়ার হাফের জন্য। তা আপার হাফ যেটা আছে এটার হচ্ছে আপনার বাই সাপ্লাই থাকে, দুই পাশে সাপ্লাই আছে। দেখেন এখানে হলো ফেশিয়াল নার্ভ, এদের দুইটা নিউক্লিয়াই আছে। আগের দিনে আপনারা জানেন না, এখন তো লোডশেডিং ছিল না, আগের দিনে যখন লোডশেডিং হইতো তখন মসজিদে দেখা যেত দুই এলাকার থেকে, এই এলাকার মসজিদ একটা লাইন নিত এই এলাকার, আরেকটা লাইন নিত ওই এলাকার। কারণ কি এলাকায় যখন লোডশেডিং হইতো ওই এলাকায় আলো থাকতো, ওই এলাকায় যখন লোডশেডিং হইতো এই এলাকায় আলো থাকতো। তাহলে হয়তো কি মসজিদের আলো সাধারণত বন্ধ হইতো না। তাহলে এই যে দেখেন ফেশিয়াল নার্ভ, ফেশিয়াল নার্ভে এটা দেখেন এই যে আপার মোটর, ফেশিয়াল নার্ভে যে দুইটা মোটর থাকে, আপার হাতের জন্য একটা মোটর আছে, সে কাকে সাপ্লাই দিচ্ছে, সে হলো আপনার কপাল এবং চোখকে সাপ্লাই দিচ্ছে। লোয়ার হাফ সাপ্লাই দিছিল চোখের নিচে বাকি অংশটুকু। এখন আপনি জানেন ফেশিয়াল নার্ভ কোন ধরনের নার্ভ, আমি জানি যে এটা সবসময় আমরা কি জানি ফেশিয়াল নার্ভ কোন ধরনের নার্ভ, ক্রেনিয়াল নার্ভ অলওয়েজ লোয়ার মোটর। লোয়ার মোটর কার আন্ডারে কাজ করে, আপার মোটর আন্ডারে। তাহলে এখানে দেখেন এই আপার মোটর কি, এই যে দেখেন দিস আর দ্য আপার মোটর নিউরন ফর ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের জন্য আপার মোটর নিউরন হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে থাকে, পিরামিডিয়াল সেলে থাকে। এটা দেখেন যে আপার যে হাফটা আছে, যেটা যে নিউক্লিয়াস আপার হাফকে সাপ্লাই দেয় কপাল এবং চোখ, তার হচ্ছে ডাবল আছে, দুই পাশ থেকে আসছে। আর লোয়ার যে পার্টটা আছে তার শুধু এক পাশ থেকে আসছে। এখন কথা বুঝতে পারছেন, তার যদি এখন যদি কোনো কারণে আপনি এই পাশ কাটেন, তাহলে এখন আমরা একটা দেখবো, তাহলে বুঝতে পারছেন। তাহলে এই যে দেখেন ফেশিয়াল নার্ভ, এই দুইটা আপার মোটরকে দুই পাশ থেকে সাপ্লাই দেয়, আপার মোটর হলো এটাকে সাপ্লাই দিতেছে, এই দেখেন আপার মোটর ডাবল সাপ্লাই, এই জন্য দেখানো হয়েছে ডাবল সাপ্লাই দেখানো। লোয়ার মোটরকে একটাই সাপ্লাই দেয়, এই পাশেটা এই পাশে সাপ্লাই দেয়, এই পাশে লোয়ার মোটর, আপার মোটর সাপ্লাই হচ্ছে সিঙ্গেল। এখন যদি কোনো কারণে দেখেন, আমরা যদি এখন দেখি লিশন, এখন দেখবো লিশনটা কোথায় আছে। এই যে এখন একটা নার্ভ দেখতে পাচ্ছেন আপনি, দেখেন এখানে আপার হাফে দুইটা সাপ্লাই আছে, দুই পাশ থেকে আসছে। লোয়ার যে নিউক্লিয়াসটা মানে লোয়ার হাফ, তার মাত্র সিঙ্গেল সাপ্লাই। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আপার মোটর নিউরনটা, এখানে যেখানে আপার মোটর এখান থেকে কেটে যাওয়ার কারণে কি হয়েছে, এই পাশে যেখানে আপার মোটরের কিন্তু ওই পাশের থেকে এসে সাপ্লাই দিচ্ছে, কিন্তু এই পাশে যে আপার মোটর আছে, হ্যাঁ লোয়ার মোটর আছে, হ্যাঁ তার কিন্তু এই পাশে কোনো, এই পাশে সাপ্লাই আপার মোটর সাপ্লাই পেয়ে গেছে। আর যে লোয়ার মোটরটা আছে সে তো ওই পাশ থেকে আসছে, তাহলে এই পাশে যে ফেশিয়াল নার্ভ, তাহলে এই যে এই পাশের ফেশিয়াল নার্ভটা কিন্তু আপার মোটর টাইপ অফ লিশন হয়েছে, অর্থাৎ স্ট্রোক জাতীয় হয়েছে। যখন কি হয়েছে তখন এই যে এইটার কি হয়েছে, এই অংশটুকু যেটা যে লোয়ার হাফ সেটা চলে গেছে। কারণ কি সরি না এটা না, এখানে যে আছে আপার হাফটা তো উল্টো দিকে সাপ্লাই দিচ্ছে, এই যে এই আপার হাফটা এসে এখানে একটা সাপ্লাই দিচ্ছে, এখানে একটা সাপ্লাই দিচ্ছে। এটা যে আপার হাফ সে তো এই পাশ থেকে পাইছে, কিন্তু লোয়ার হাফের যে কানেকশনটা যেটা এই পাশ থেকে আসছিল, তাহলে উল্টা দিকের কি হয়েছে, ফেশিয়াল নার্ভের লোয়ার পার্টটা চলে গেছে এই। আর যদি আপনি যদি লোয়ার মোটর ধরেন, তাহলে লোয়ার মোটর মানে কি পুরাটাই গেছে গায়ে, আপার মোটর সাপ্লাই থাকুক বা না থাকুক, এই জন্য পুরো এক পার্ট চলে গেছে। এটাই হচ্ছে আপনার কেন আপার মোটরে আপার হাফ প্রিজার্ভ থাকে এবং লোয়ার মোটরে আপার হাফ মানে প্রিজার্ভ থাকে না। এটা আপনারা বারবার দেখলে বুঝতে পারবেন, এটা একটু দেখে নিন, এগুলো একবারে কনসেপশন ক্লিয়ার হবে না। যেখানে এই পেশেন্টটা দেখলে কি বোঝা যাচ্ছে, এই ছবিটা দেখলে আপনি একটা স্পষ্ট বুঝতে পারতেছি যে লেফট সাইডে তার রিঙ্কলিং আসছেন, ঠিক আছে, এই যে রিঙ্কলিং লেফট সাইডে আসছেন। সেকেন্ড ছবিটা দেখি, দাঁত দেখাইতে পারলে দাঁতটা কোন দিকে ডেভিয়েশন হয়েছে, তার ডেভিয়েশন হচ্ছে রাইট সাইডে। তাহলে কোন দিকে ফেশিয়াল নার্ভ ডেভিয়েশন, হেলদি সাইড, মানে রাইট সাইডে হেলদি, লেফট সাইডে লিশন আছে। এখন চোখ বন্ধ করলে আরো কনফার্ম হয়ে যাব। দেখেন চোখ বন্ধ করলে ওইখানে বোঝা যাচ্ছে এটা কমপ্লিটলি চোখ বন্ধ হয়েছে, এটা ইনকমপ্লিট চোখ বন্ধ হয়েছে। আর ওই পাশে প্রথমে আমরা দেখছি যে লেফট সাইডে রিঙ্কলিং অ্যাবসেন্ট, চোখটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বন্ধ হয়। তার মানে কি, এটা হচ্ছে লেফট সাইডে লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলসি। আমরা কিছু ছবি দেখবো, এই ছবিগুলো দেখলে, ভিডিওগুলো দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তুমি দাঁত দেখাও, চোখ বন্ধ করো, কপাল কুঁচকাও, উপরে আবার উপরের দিকে কুঁচকা হয় এই তাহলে এই পাশে কোন নার্ভ পলস হইতে পারে, এটা হচ্ছে আপনার লেফট সাইডে লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পলস। এই ছবিটাও দেখেন একই জিনিস। দেখান, কপাল কুঁচকান, চোখটা বন্ধ করেন, দুই চোখ বন্ধ করেন, আর অসুবিধা নাই, চোখ বন্ধ করেন। এটা একটু দেখেন একই জিনিস।
সামনে তো হ্যাঁ, কপাল আবার কপাল কুসকান, বেশি করে কপাল কুসকান। হ্যাঁ সামনে কপাল কুসকান, কপাল যেভাবে কুচি জানার মতো যে কপাল কুসকান। হ্যাঁ এই পাশে চোখ বন্ধ করেন, দাঁত দেখান তো, দাঁত দেখান। আচ্ছা এখন আপনি চোখ সাবান গেলে যেভাবে হয় না, এভাবে চোখ বন্ধ করবেন সাবান গেলে। হ্যাঁ সাবান গেলে চোখ বন্ধ করবেন, আমি যাতে খুলতে না পারি। হ্যাঁ চোখ বন্ধ করে কত একটা জিনিস হয় মুখ খুলান, দাঁত দেখান, মুখে ফু বা শীষ দিতে পারেন কিনা দেখেন তো। আচ্ছা এদিকে, হ্যাঁ দেখে যায়, এদিক দিয়ে দেখেন শব্দ শুনেন কিনা, দুই কানে একই রকম শুনেন না কম বেশি শুনেন? একই আগে শুনেন। আবার গিলতে কোনো সমস্যা হয়? এই সফর গেলে হয়, সফর গেলে আর বলতে পারি। আপনার ফেসিয়াল নার্ভ দেখলে আপনার কপালটা দেখতে হবে এবং কানে দেখতে হবে, কারণ হার্টবিট টেস্টার আছে কিনা বা রামসে সিনড্রোম আছে কিনা এটা দেখার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা না দেখে পরে আপনার ফেসিয়াল নার্ভ আপনার টেস্ট হবে না। এটাও একই রকম ফেসিয়াল নার্ভ দেখেন, সরি না না স্যার অন হয়ে গেছে স্যার। ঠিক আছে, আপনি কপাল কুসকান তো, কপাল কুসকান। হ্যাঁ কপাল দেখতে জুম করে কপাল কুসকান। আচ্ছা চোখ বন্ধ করে জুড়ে সাবান করে যেভাবে চোখ বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, এখন দাঁতটা দেখান, দাঁত দেখান এরকম করে। আচ্ছা দাঁত দেখান, মুখটা ফুলান। আচ্ছা আবার মুখ ফুলান। আচ্ছা শীষ দিতে পারেন আপনি, দেন তো। আচ্ছা শীষ দেন। এই যে কানে ঠিক মতো শব্দ শুনতেছেন, একই না এটা দিয়ে শোনা যায় না। আচ্ছা জিহ্বায় স্বাদ পান, জিহ্বায় স্বাদ পান, ঠিক আছে। ফেসিয়াল নার্ভ তো এই তো ভালো একটা ফাইন্ডিং গুড, এটা আমাদের জন্য সুবিধা হবে, কারণ অনেকে তো কখনো যদি আপনাদের যে ফেসিয়াল নার্ভ বা যে কোনো পেনিয়াল নার্ভ আপনি এক জায়গার মধ্যে সবসময় মনে রাখবেন একতলা উপরে একতলা নিচে, অর্থাৎ ফেসিয়াল নার্ভ যদি আপনি করেন তাহলে আপনার 5 দেখতে হবে, আবার 6 দেখতে হবে, আবার 7 ও 8 ও দেখতে হবে, ঠিক আছে। সাথে লং টেক সাইন দেখতে হবে, সিলিন্ডার সাইন দেখতে হবে। এদিকে তাকান, না মাথা না, শুধু আপনার হাতের সাথে সাথে আপনার আঙ্গুলের সাথে চোখটা নিবেন, মাথা না এভাবে রাখ। এখানে কিন্তু 6 নার্ভ ম্যাক্সিমাম 6 40 হয় না, ডিগ্রি সে এর মাথা বেশি, ঘুরায় করে, বেশি দিলে তেল নিতে হয়। এদিকে তাকান, আছে এই পাশে আছে, এটা করে একটু হয়, আবার এদিকে পুরোপুরি যায় না এখানে। যাই হোক, আসতেছে না একটু হয়। এটা একই জিনিস বারবার দেখানো হচ্ছে যে যদি আপার মোটর টাইপ অফ লিশন হয় তখন কি হবে, লোয়ার হাফ অফ দ্য মানে আপার হাফ প্রিজার্ভ থাকে, আর লোয়ার মোটর টাইপ অফ লিশন হলে টোটাল হাফটা চলে যায়। এটা হলো সহজ সূত্র, বুঝতে গেলে অনেক কঠিন, সহজে মনে রাখার জন্য এটাই নিয়ম। এখন ইউনিলেটারাল ফেশিয়াল নার্ভ পলসির কতগুলো কজ আছে এগুলো আপনারা দেখে নেবেন। বেলস পলসি, হার্টবিট জস্টার, এই জন্য আমরা যে দেখলাম যে ব্লিস্টার আছে কিনা, এটা হার্টবিট জস্টার থাকলে সেটা এক নাম হয় রামসে হান্ট সিনড্রোম। সেরিব্রাল পন্টাইন অ্যাঙ্গেলে টিউমার হইতে পারে, অ্যাকোয়াস্টিক নিউরোমা যেটা থাকে, প্যারোটিড টিউমার বা প্যারোটিড সার্জারি হইতে পারে, পন্সে যদি কোনো স্ট্রোক হয়, স্কাল ফ্র্যাকচার হইতে পারে। আর বাইল্যাটারাল ফেশিয়াল নার্ভ পলসির কজ হচ্ছে গুলেনবারি সিনড্রোম, সার্কোইডোসিস আর হইতাছে লাইম ডিজিজ। এখন বেলস পালসি সম্বন্ধে অনেক সময় জিজ্ঞাসা করে, হোয়াট ইজ বেলস পালসি? বেলস পালসি ইজ an acute condition caused by swelling of the facial nerve in the facial canal resulting in lower motor type of facial nerve palsy. Facial nerve palsy lower motor type এর জন্য যদি হয় সেটা সাধারণত facial canal, তাহলে যে আপনি যখন ফেসিয়াল, এটা আপনাকে জানতে হবে ফেসিয়াল ক্যানেলে যেখানে সমস্যা, এখানে দেখা যায় ইডিমা হয়, ইডিমার কারণে কি হয়, এখানে টেম্পোরারি এই জিনিসটা হয়। এই জন্য বেলস পালসি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, সাধারণত রিকভারি করে। হ্যাঁ এটার জন্য কি হয়, ফেসিয়াল নার্ভ পলসি হয়। এখানে বলা হয় যে হার্টবিট সিমপ্লেক্স ভাইরাল ইনফেকশন হয়, এটা আমরা ধরা হয়। ট্রিটমেন্ট অফ দ্য বেলস পলসি আমরা ওরাল কর্টিকোস্টেরয়েড দেই, অ্যাসাইক্লোভির দেই, অ্যান্টিভাইরাল দেই। তারপর কিছু পেশেন্টকে কিছু অ্যাডভাইস দেই, যেহেতু চোখ বন্ধ করতে পারে না তাহলে পেশেন্টের কি হতে পারে এগুলো সার্ভার সবসময় জিজ্ঞেস করে, ওসপি থাকলে ওসপিতে জিজ্ঞাসা করবে, এক্সপোজার কেরাটিটিস হতে পারে, এজন্য পেশেন্টকে কিছু অ্যাডভাইস দিতে হয়। আমাদেরকে বলতে হবে পেশেন্টকে যে আইসিএল যুক্ত গ্লাস ব্যবহার করার জন্য, চোখে চশমা পরতে হবে,
আইপ্যাড ব্যবহার করতে হবে। রোগী ঘুমানোর আগে কি করবে, চোখে একটা কটন দিয়ে তারপর চোখটা বন্ধ করে ব্যবহার করবে। আই ড্রপ ব্যবহার করবে। আইলিডের জন্য, আই মাসেলের জন্য ফিজিওথেরাপি দিব, আর ওই যে মাসেল মাউথের জন্য ডেভিয়েশন আছে এটার জন্য ফিজিওথেরাপি আমরা দিব। আর বেলস ফেনোমেনো কি? বেলস ফেনোমেনো হচ্ছে আমরা যদি আপনি যদি যখন চোখটা যখনই আপনি চোখ বন্ধ করেন, আপনি ইমাজিনারি চোখ বন্ধ করলে আপনার চোখটা দোতলায় চলে যায়, মানে উপরে চলে যায় রেস্ট বিশ্রাম। আপনি যখনই চোখ বন্ধ করছেন, চোখ কি করছে, বিশ্রাম নিতে উপরে চলে গেছে। তাহলে আমরা যখন আই ক্লোজ করি, আইবল রোল আপওয়ার্ড, এটা সাধারণত দেওয়া থাকে না। কেন দেখা যায় না? কারণ হচ্ছে আপনি যখন চোখটা বন্ধ, এটা আইলিডটা ক্লোজ থাকে, আমি যখন চোখ বন্ধ করি সাথে সাথে কি হয়, আইলিডটাও ক্লোজ হয় সাইমালটেনিয়াসলি। কিন্তু যার আইলিডটা ক্লোজ হবে না, সে যখন চোখ বন্ধ করবে তখন চোখটা কি থাকবে, উপরের দিকে যে রোল হয়েছে এটা দেখা যাবে। এটা হচ্ছে বেল ফেনোমেনো। বেল ফেনোমেনোটা নরমাল, এটা পাওয়া যায়, দেখা যায় কোথায়, বেলস পালসিতে। ফেশিয়াল নার্ভে কি টোসিস হয় না? টোসিস সাপ্লাই হইলো থার্ড নার্ভ পলসিসে। কারণ টোসিস হয় কেন? ড্রুপিং অফ দ্য আইলিড। আইলিডে ফেশিয়াল মাসেলের কোনো সাপ্লাই নাই। আইলিডে সাপ্লাই কে দুইজন সাপ্লাই দেয়, একটা হচ্ছে থার্ড নার্ভ, একটা হচ্ছে সুপিরিয়র সিম্পাথেটিক ব্রাঞ্চ, লিভার পালপেবল সুপিরিয়রিস মাসেল, এটাকে সাপ্লাই দেয়। এজন্য কখনোই ফেশিয়াল নার্ভে টোসিস হয় না। এখন একটা অনেক সময় জিজ্ঞেস করে যে র্যামসে হান্ট সিনড্রোম, এটা তো বললামই যে এটা সাধারণত আপনি যখন পেশেন্টের দেখবেন যে ফেশিয়াল নার্ভ পলসি আছে, সাথে সাধারণত টেস্ট সেন্সেশন লস হয়। হ্যাঁ, এখানে দেখা যায় যে আপনি বাককালে আলসারেশন অথবা যে ভেসিকল পাবেন, যেটা হার্টবিট জোস্টারে পায়, এটা আইদার আপনি সফট প্লেটে পেতে পারেন, হার্ড প্লেটে পেতে পারেন, অথবা অডিটরি মিউটাসে পেতে পারেন। তখন আমাকে ধরে নিতে হবে এখানে ফেশিয়াল নার্ভ পলসি হয়েছে ডিউ টু হার্টবিট জোস্টার। কোথায়? সাইট অফ লিশন কি? জেনিকুলেট গ্যাংলিয়ন। ফেশিয়াল না ফেশিয়াল গ্যাংলিয়ন বা গ্যাংলিয়ন, এটাকে বলা হয় যে রামসে হান্ট সিনড্রোম। আরেকটা বলা হয় যে ক্রোকোডাইল স্টেয়ার্স বলে। ক্রোকোডাইল স্টেয়ার্স বলতে বোঝাচ্ছে আপনার যে ফেশিয়াল নার্ভটা পলসি হলো, তো ফেশিয়াল নার্ভ পলসি হওয়ার কারণে কি হইলো? ফেশিয়াল নার্ভ পলসি হওয়ার কারণে আপনার দেখা যায় যে অনেক সময় এই যে আপনার পুরো এক সাইড ইয়ে হয়ে গেল, মানে যেখানে চোখ আপনি খুলতে পারতেছেন না, তারপরে দেখা যাচ্ছে যে চোখ গ্লুকোজ খাইতে পারতেছেন না। তো ক্রোকোডাইল টেয়ার হচ্ছে যে কুকুরের সরি এটা কি বলে, কুমিরের মায়া কান্না, এটা ক্রোকোডাইল টেয়ার্স এর মনে হয়। যখন আপনার ফেশিয়াল নার্ভ পলসি হবে, এটা যখন রিকভারি করার জন্য আপনার কি হয়, এই জায়গায় যে লিশন গুলো হচ্ছে নার্ভ ফাইবার কিন্তু গ্রোথ করে, এটা রিগ্রোথ হয়। রিগ্রোথ হয়ে কি হয়, ক্রস কানেকশন হয়ে যায়। দেখা গেছে যে যেই নার্ভটা সাপ্লাই দিছে ফেশিয়াল মাসেল মোটরে, সেটা কি করে, সেটা আবার রেক্টিমার গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। আমরা জানি যে ফেশিয়াল নার্ভ একটা মিক্সড নার্ভ, তার সেন্সরি আছে, সিক্রেটোমোটর আছে, রেক্টিমার গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, আবার সেরিব্রারি গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। তো ডিউরিং রিকভারি স্টেজ অফ বেলস পলসি, রিগট অফ দ্য নার্ভ ফাইবারস অকার হুইচ লিড টু অ্যাবারেন্ট কানেকশন। হ্যাঁ, মোস্ট এটা অ্যাবারেন্ট একটার সাথে একটা লেগে যেতে পারে, কিন্তু এখানে মোস্ট কমনলি অ্যাবারেন্ট কানেকশন অফ দ্য নার্ভ ফাইবার বিটুইন দ্য সেরিব্রারি গ্ল্যান্ড এবং রেক্টিমার গ্ল্যান্ড। সেরিব্রারি গ্ল্যান্ড এবং রেক্টিমার গ্ল্যান্ডের মধ্যে এখানে যে সেন্সরি সিক্রেটোমোটর ফাইবার গুলো আছে, এটা একটার সাথে অ্যাবারেন্টলি কানেক্ট হয়। তাই যখন আপনি খাবার খাইতে থাকবেন, খাবার যে আপনি খাচ্ছেন এটা কিন্তু ফেশিয়াল নার্ভের কাজ না। খাবার যে চাবাচ্ছেন এটা হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন, এটা হচ্ছে আপনার ফিফথ নার্ভের কাজ। তাই কিন্তু ফেশিয়াল নার্ভ কি করবে, যখনই আপনি মাসেল চাবানো শুরু করবেন তখনই আপনার কি হবে, স্যালাইভেশন হবে। তো তখন আপনি খাচ্ছেন স্যালাইভেশনের জন্য, ওদিক দিয়ে দেখা যাচ্ছে আপনার এই যে অ্যাপারেন্ট কানেকশন হয়ে গেছে। অ্যাপারেন্ট কানেকশন মানে কি, যে সেরিব্রারি গ্ল্যান্ডের যে ফাইবার গুলোর সাথে থাকে এটার সাথে রেক্টিমার গ্ল্যান্ডের ফাইবার, এই জন্য আপনি একদিকে খাইতে থাকবেন আর একদিকে কান্না থাকবেন। এটার নাম হচ্ছে ক্রোকোডাইল স্টেয়ার। 5% ক্ষেত্রে হতে পারে। এখন একটা জিনিস কমনলি জিজ্ঞেস করে, এবং এটা আন্ডার গ্রাজুয়েটের কোশ্চেন আছে এবং পোস্ট গ্রাজুয়েশনের কোশ্চেন করে, যে হাউ ডু ইউ লোকালাইজ ফেশিয়াল নার্ভ লিশন। ফেশিয়াল নার্ভ লিশন তুমি কিভাবে লোকালাইজ করতে পারো? এটা সাইট অফ লিশন কি, বেশি এটাকে আপার, এটা কি পন্সে, না এটা মেডুলাতে, নাকি এটা আপনার ইয়াতে আছে, কোন জায়গাটা? এখানে ফেশিয়াল নার্ভটা একদম পন্স থেকে শুরু হয়ে তারপরে যে এভাবে জেনিকুলেট বডি হয়ে ফেশিয়াল ক্যানেল হয়ে একদম আপনাকে প্যারোটিড থেকে এটা বের হয়। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব সাইট অফ দ্য লিশন অফ দ্য ফেশিয়াল নার্ভ? তাহলে যদি পলসে হয়, তা পলসে হইলে দেখা যাবে যে ইপসিল্যাটারাল সিক্স নার্ভ পলসে থাকবে, মনে রাখতে হবে। পলসে যদি লিশন হয় তাহলে আপনি কি পাবেন, 6 নম্বর, আপনার 6ও যাবে 7ও যাবে।
আর সেরিব্রোফ্রন্টাল অ্যাঙ্গেল দিয়ে যখন বের হইছে ওখানে আরো কি থাকে 5 থাকে এবং 8 থাকে, তাহলে সেরিব্রোফ্রন্টাল অ্যাঙ্গেলে আপনার 8 নম্বর নার্ভ যাবে না। আমরা জানি যে 8 নার্ভ হচ্ছে টকলিয়ার এবং ভেস্টিবুলার নার্ভ, তখন পেশেন্ট কি হবে, কানে কম শুনবে অথবা ডিজিনেস হবে। তাহলে সেরিব্রোফ্রন্টালে হলে 5ও যাবে আবার সাথে 8ও যাবে। আর যদি বনি ক্যানেলে হয়, বনি ক্যানেলে হইলে কোথায় পাবো আমি, বনি ক্যানেলে হইলে তখন কি যাবে, তখন দেখা যায় যে টেস্ট সেন্সেশন লস হয়ে যায় ফেশিয়াল ক্যানেল হইলে, অথবা হাইপার অ্যাকুসিস হয় এইখানে, কারণ বনি ক্যানেলে এটা লস হইলে আপনার লস অফ টেস্ট এবং হাইপার অ্যাকুসিস থাকে। আর যদি এরপরে হয় তাহলে শুধু মোটর যাবে, টেস্ট সেন্সেশন পারসিস্ট থাকবে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষার হলে স্যাররা অবশ্যই জিজ্ঞেস করে এবং অনেক সময় রিটেন কোশ্চেন আছে, হাউ উইল লোকালাইজ ফেশিয়াল নার্ভ লিশন। আর ফেশিয়াল নার্ভের সাথে যদি আপনার লং টাচ সাইন যায় তাহলে এটা আপার মোটর টাইপ অফ লিশন। তাহলে দেখেন ফেশিয়াল নার্ভ লিশন আমরা পালসে কিভাবে আইডেন্টিফিকেশন করতে পারি। এখানে আবার দেখাচ্ছি আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো। যদি পঞ্চে হয় তাহলে পঞ্চে হলে কি যাবে, 6 যাবে, আর এটা তাহলে 6 গেল ইপসিল্যাটারাল। আর যদি সেরিব্রোফ্রন্টাল অ্যাঙ্গেলে যে জায়গাটা এখানে হইলে কি যাবে, 5 যাবে 8 যাবে, ফেশিয়াল নার্ভ তো যাবে সাথে 5 আর 8 যাবে। আর এটা হলো সেরিব্রোফ্রন্ট। আর যদি ফেশিয়াল ক্যানেলে হয় তাহলে ফেশিয়াল ক্যানেলে হইলে কি হবে, ফেশিয়ালের টেস্ট সেন্সেশন ওইটা দেখা যাবে যে ইয়াতে লস অফ টেস্ট সেন্সেশন এবং হাইপার মানে নার্ভ স্টেপিডিয়াস মাসল যেগুলো থাকে সেগুলো সেন্সেশন লস হয়। এরপরে যদি হয় তাহলে সাধারণত কি থাকে, অনলি মোটর, ওই যে এখানে যদি লস হলে ডিস্টার্ব টু ফেশিয়াল ক্যানেল পাওয়ার পর লস হলে শুধুমাত্র মোটর যাবে, সেন্সরি ইনটেক্ট থাকবে। এটা অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ, জিজ্ঞেস করে। আর যদি ফেশিয়াল নার্ভের লিশন আছে সাথে আপনি ব্লিস্টার পাইছেন, ভেসিকলস পাইছেন কানে অথবা ইয়াতে, তাহলে মনে রাখতে হবে যে জেনিকুলেট গ্যাংলিয়নে আপনার সাইট অফ লিশন। তাই এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই আর্জারিগুলো তো আমরা পড়ছি, এগুলো আমরা পড়বো না, এগুলো দিন পড়ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা 8 নার্ভটা পরে সময় পেলে পড়বো, 8 কত গুরুত্বপূর্ণ না আমাদের, গুরুত্বপূর্ণ আমরা 9 10 পরে 8-এ ফিরে আসবো। 9 10 একটা হচ্ছে আমাদের পরবর্তী নাম। 9 10 দুইটা একই সাথে ফাংশন দেখতে হয়, এটা একটা ভাই বোনের মতো, কাজিনের মতো। হ্যাঁ, 9 হচ্ছে হলো গ্লোসোফেরেঞ্জিয়া আর 10 হচ্ছে ভ্যাগাস। গ্লোসোফেরেঞ্জিয়াস এবং ভ্যাগাসের, গ্লোসোফেরেঞ্জিয়াস কি করে সাধারণত মেইনলি সেন্সরি, গ্লোসোফেরেঞ্জিয়াস সাধারণত ফেরিংস মিডল ইয়ার, যে আমাদের ফেরিংসের যে সেন্সেশন থাকে সেটা দেয়। আর ইয়াতে ভ্যাগাস সাধারণত টিম্পানিক মেমব্রেনে সেন্সেশন দেয়। হ্যাঁ, এই আর স্পেশাল সেন্সেশন আছে, আমরা জানি যে টাং এর অ্যান্টেরিয়র টোটাল সাপ্লাই দেয় হচ্ছে হলো ফেশিয়াল নার্ভ, মানে টেস্ট সেন্সেশন কোয়াড্রাটিফিনি ব্রাঞ্চের মাধ্যমে, পোস্টেরিয়র ওয়ানটা দেয় হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়ার মাধ্যমে দেয়। তারপরে মোটর সাপ্লাই দেয় গ্লোসোফেরেঞ্জিয়াস শুধু স্টাইলোফেরেঞ্জিয়াস মাসেল কে দেয়। এখানে মোটর সাপ্লাই দেয় হইতাছে সাধারণত আপনার সফট প্লেট হার্ড প্লেটের যত মোটর সাপ্লাই আছে হেলিংস মাসেলের, এগুলো কি সাপ্লাই দিয়েছে ভ্যাগাস নার্ভ। ঠিক আছে, এটা অটোনমিক ক্যারোটিড, আর এটা সাধারণত এই যে ক্যারোটিড মানে ভ্যাগাস নার্ভ তো আমরা জানি যে প্যারাসিম্পথেটিক কাজ করে, হার্ট টার্ট রিসেপ্টরের মাধ্যমে পুরো ইন্টেস্টাইনে আমাদের ভ্যাগাসের একটা সাপ্লাই আছে। তাহলে গ্লোসোফেরেঞ্জিয়াল এবং ভ্যাগাস হচ্ছে এই জিনিসটা হচ্ছিল একই রকম জিনিস। তাহলে আমরা এক্সামিনেশন কিভাবে করব, এক্সামিনেশন করার জন্য পেশেন্টকে প্রথমে আমাদের পেশেন্টের জিজ্ঞেস করতে হবে, আমরা পেশেন্টের দেখবো যে পেশেন্টকে না প্রথমে জিজ্ঞেস করবো যে আপনার নাম কি। হ্যাঁ, যদি বলা হয় যে আপনার নাম কি, নাম জিজ্ঞেস করলে দেখবো যে নেজাল ভয়েস আছে কিনা, হর্সনেস অফ ভয়েস আছে কিনা, নেজাল ভয়েস আছে কিনা, ডিজার্থি আছে কিনা, এটা দেখবো। হ্যাঁ, 2 নম্বর পেশেন্টে জিজ্ঞেস করবো আপনি খাইলে কি নাক দিয়ে এসে পড়ে কিনা, মানে নেজাল রিগার্জিটেশন আছে কিনা। এবং পেশেন্টকে কাফস দিতে বলবো, কাশ দিলে এটা যে বভাইন কাফ হয়, মানে গরু যেভাবে কাশে এরকম কাশে। তাহলে প্রথমে আমরা এক্সামিনেশন করার সময় পেশেন্টকে আস্ক করব আপনার নাম কি, ওই নাম দেখলে আমরা বুঝবো ভয়েস চেঞ্জ হয় কিনা, হর্সনেস অফ ভয়েস থাকে, নেজাল ভয়েস থাকে, অনেক সময় ডিজার্থি হয়। হ্যাঁ, অনেক দেখা যায় উচ্চারণ করতে পারে না। 2 নম্বর পেশেন্টকে বলবো যে আপনি খাইলে নাক দিয়ে পানি এসে পড়ে কি পড়ে না, বুঝবো হ্যাঁ আমি খাইতে গেলে দেখা যায় গিলতে পারি না, নাক দিয়ে পানি এসে পড়ে বা খাবার এসে পড়ে। রোগীকে কাশি দিতে বলবো, যদি কাশি দিলে তখন আমরা দেখবো যে এটা বোভাইন কাপ হয় কিনা। এটা রিকারেন্ট রেঞ্জার নার্ভের জন্য এরকম হয়। হ্যাঁ, রিকারেন্ট রেঞ্জার নার্ভ আমাদেরকে এটা ড্যামেজ হয়। তাহলে আমরা এক্সামিনেশন করব কিভাবে, প্রথমে পেশেন্টকে বলবো যে
আপনি হাক করেন, হাক করে মুখটা, আমরা প্রথমে কিন্তু আপনার ফেশিয়াল নার্ভ যদি সরি 9-10 এক্সামিনেশন করতে চাইলে আপনার যে জিনিসটা লাগবে, অবশ্যই আপনাকে একটা টাং ডিপ্রেশন লাগবে এবং একটা লাগবে, টর্চ লাগবে। টাং ডিপ্রেশন এবং টর্চ ছাড়া আপনি ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন করতে পারবেন না। তাহলে প্রথমে বলবো যে মুখটা খুলেন, হাক করতে বলবো, তখন আমরা ইন্সপেকশন করবো যে ইভুলাটা সেন্টারে আছে কিনা। ইভুলা সাধারণত নরমালি সেন্টারে থাকে, একদম মিড লাইনে থাকে, স্টেম যেরকম পিচের মধ্যে মিড লাইনে থাকে, এরকম ইগুলাও ঠিক মিড লাইনে থাকে। হ্যাঁ, তার দুই পাশে এরকম আর্চিং হয়ে থাকে। হ্যাঁ, দুইটা সফট প্লেট কি করে আর্চিং হয়ে থাকে, এবং সিমেট্রিক্যালি সফট প্লেট গুলো আর্চিং আছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, এই যে রোগীকে বলতে, এবং এটা দেখার জন্য পরে আমরা বলবো যে এইভাবে দেখলাম, এরপরে পেশেন্টকে বলবো কি আপনি আ করেন। প্রথমে তো আমরা দেখলাম ডেভিয়েশন আছে কিনা নরমাল অবস্থাতে। হ্যাঁ, যেরকম ফেস আপনি প্রথমে দেখছেন কি ফেসটা কোনো দিকে ডেভিয়েশন আছে কিনা। পরে আপনি ফেসটা যদি কনফার্ম হওয়ার জন্য, অনেক সময় বোঝা যায় অনেক সময় বোঝা যায় না, এর জন্য বলেন দাঁত দেখাইতে বলেন। এক্ষেত্রে আমরা তো দাঁত দেখাইতে বলবো না, এক্ষেত্রে বলবো আ শব্দ করেন। আ যখন শব্দ করবেন তখন নরমালি কি থাকবে, উগুলা একটা সেন্টার থাকবে এবং আর্চিংটা প্রিডোমিনেট হবে, মানে একদম আর্চটা আরো কার্ভ হবে। আমরা প্রথমে বললাম যে ask the patient to watch the uvula and soft plate with a torch. নরমালি কি থাকে, uvula should be upward move হবে with symmetrically arching হবে। হ্যাঁ, আর্চিং এবং এলিভেটেড হবে, আস্তে উপরের দিকে উঠে যাবে, সিমেট্রিক্যাল। কিন্তু এখানে দেখেন এই পেশেন্টের ক্ষেত্রে আপনি কি দেখতেছেন, যখন আপনি আ করতে বলেন, দেখেন যে ডান পাশের যে ইয়াটা সফট প্লেটটা যে আর্চিংটা এটা উপরে, আর লেফটটা হচ্ছে ডিপ্রেসড, মানে এটা এলিভেশন হইতে পারে না। ইভুলা কোন দিকে ডেভিয়েশন হয়েছে, ইভুলা ডেভিয়েশন হয়ে গেছে রাইট সাইডে। আমি আপনাদের একটা সূত্র বলছিলাম, সূত্র নম্বর হচ্ছে 17। 17-এর মধ্যে 17 হচ্ছে সেম সাইডে, অপোজিট সাইডে ডেভিয়েশন হয়। 17-এর মধ্যে আপনি 7 গেছে কি ফেশিয়াল না, বাদ 7 বাদ দিলে থাকে 10। 10 কোন দিকে ডেভিয়েশন হবে, হেলদি সাইডে। তাহলে আমাদের ফেস যেরকম হেলদি সাইডে ডেভিয়েশন হয়, ইভুলাটা হেলদি সাইডে ডেভিয়েশন হয়। তাহলে মানে এখানে তাহলে আমাদের তাহলে ইন কেস অফ চেন নার্ভ পলসি বা ভ্যাগাস পলসি যদি আমি ধরি, uvula is deviated toward the healthy side and soft plate is pulled toward the normal side. সফট প্লেটটা এদিকে পুল করে না আসবে, uvula ওদিকে ঘড়ির কাঁটার মতো ওদিকে বেঁকে যাবে, আর যে পাশে লেশন ওই পাশে ইয়াটা সফট প্লেটটা আর্চিংটা ডিপ্রেস থাকবে। তাহলে রাইট সাইডে যদি পলসি হয় তা আমার uvula deviated থাকবে লেফট সাইডে, এই যেটা সেন্ট্রালি থাকে। হ্যাঁ, এই তাহলে ইভুলাটা কোন দিকে দেখেন, এখানে ইভুলাটা ডেভিয়েটেড আছে হচ্ছে রাইট সাইডে, আর এখানে দেখেন আর্চটা উপরের দিকে, এখানে আর্চটা ডিপ্রেস আছে, ড্রপিং অফ দা সফট প্লেট। আবার এই ক্ষেত্রে এই পাশেরটা, এই পাশে তাহলে ডেভিয়েশন হচ্ছে, এই পাশে ওই পাশে ঠিক আছে, তাহলে এফেক্টেড হেলদি সাইডে কি হয়, ডেভিয়েশন হয় ইভুলা। তাহলে প্রথমে আমরা বলতে রোগীকে বলবো হা করার জন্য, হা করার পর আমরা টস দিয়ে প্রথমে দেখবো যে ইগুলাটা পজিশন আছে কিনা, আর্চিং কেমন আছে, তারপর আমরা বলবো সব করার জন্য আ করলো। এরপরে মুখ খোলাইতে বললাম, মুখ খোলায় আমি এভাবে চাপ দেব। আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য নেজাল রিগার্জিটেশন আছে কিনা। নেজাল রিগার্জিটেশন আইডিয়ালি ভালো হয়, সবচেয়ে রোগীকে পানি খাইতে দিলে দেখবেন যে নাক দিয়ে পানি আসা পড়বে। তো আসলে এটা তো একটা বিব্রতকর, রোগীর জন্য কষ্টকর, পরীক্ষার হলে এই পরে রোগী আপনাকে কোঅপারেট করবে না। এই জন্য আমরা কি করি, অনেকটা ফেশিয়াল নার্ভ পলসির মতো আমরা এখানে চাপ দিব। এখন কি করবে, যেহেতু তার সফট প্লেটটা উইক আছে, এই জন্য বাতাসটা নাক দিয়ে এসে পড়বে। এখন আসলে এখানে একটা রিফ্লেক্স দেখি, সেটাকে গ্যাগ রিফ্লেক্স। তা আমরা একই কথা বলছি, যেখানে আমরা রিফ্লেক্স থাকবে এখানে একটা অ্যাফারেন্ট থাকবে, একটা সেন্টার থাকবে, একটা ইফারেন্ট থাকবে। অ্যাফারেন্টটা হচ্ছে একতলা, ইফারেন্টটা হচ্ছে দুতলা। তাহলে এখানে গ্যাগ রিফ্লেক্সের অ্যাফারেন্ট হচ্ছে সেন্সরি, সে হবে অবশ্যই গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ, আর ভ্যাগাসটা কি হবে, মোটর বা সে হবে এফেক্টর। তাহলে আমরা কিভাবে গ্যাগ রিফ্লেক্স দেখি, সাধারণত আমরা গ্যাগ রিফ্লেক্স দেখি না। হ্যাঁ, এটা যেন আনপ্লিজেন্ট, পেশেন্ট সাধারণত এটা করতে পারে না, এটা করলে পেশেন্টের একটু সমস্যা হয় বা এটা অসম্ভব, কিন্তু আপনাদেরকে জানতে হবে আমরা কিভাবে করা উচিত। তাহলে আপনাকে যদি প্রসিডিউর করতে হয় তাহলে মনে রাখতে হবে যে পেশেন্টকে যদি আপনি এভাবে হা করতে বললে, আমরা হা করার পরে আমরা যে সোয়াব স্টিক থাকে, আপনার সোয়াব স্টিক দেখছেন অথবা কটন বাট আপনি পাবেন, এটা দিয়ে আমি পোস্টেরিয়র অফ দ্য ওয়াল অফ দ্য ফেরিংসে টাচ করব। টাচ করলে কি হবে, পেশেন্ট হলে অ্যাবাউট টু ভমিটিং হবে। অ্যাবাউট টু ভমিটিং মানে বাইলেটারি আর্চিং হবে
এবং ইউভুলাটা লিফট আপ হবে এবং বমি করার মতো যে টেন্ডেন্সি হয় সেটা হবে। দিস ইজ হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। তা গ্যাগ রিফ্লেক্স সম্বন্ধে আপনাকে কখনোই পরীক্ষায় করতে হবে না, কিন্তু স্যাররা অনেক সময় প্রসিডিউরটা জানতে চাবে, এফারেন্ট কি, সেন্টার কি, ইফারেন্ট কি। তাহলে এফারেন্ট হচ্ছে গ্লোসোফিল 9 আর ইফারেন্ট হচ্ছে 10। তাহলে দেখেন কিভাবে করি। আমরা পেশেন্টকে হা করতে বলবো, কটন বাড অথবা সোয়াব স্টিক দিয়ে আমরা কি করব, পেশেন্টের পোস্টেরিয়র ফেরিংস যদি আমি টাচ করি তাহলে কি করবে, অ্যাবাউট টু ভমিটিং হয়। অনেকে আপনারা দেখবেন যে আঙ্গুল ঢোকায় যে আমরা বমি করি, সেটা হচ্ছে অনেকটা গ্যাগ রিফ্লেক্স ইনডিউস করি। দেখবেন যে অনেকে পিছনে গলার ভিতরে আঙ্গুল বলে না, যে গলার ভিতরে আঙ্গুল ঢোকে আমি বমি করলাম, বা বমি করে যারা, তারা এই গ্যাগ রিফ্লেক্সটাকে ইনডিউস করে বমি করে। এটা হচ্ছে গ্যাগ রিফ্লেক্স। এটা দুই পাশে করতে হয়, যেহেতু আমাদের নার্ভ দুই পাশে থাকে। তাহলে আমরা এখন এই যে ফেশিয়াল নার্ভটা আমরা এখন সরি 9-10 আমরা দেখতেছি এখানে। এই যে প্রথমে হা করতে বললাম, টাং দিলাম, এই যে দেখেন বড় হা করে টাং দিয়ে এখন টাং ডিপ্রেশন দিতে হবে। তাহলে এই যে দেখেন আমরা দেখার পরে বলবো যে আ আ করার জন্য। এই যে দেখেন পেশেন্টকে, এই যে দেখেন এই আমরা তাহলে দেখেন আপনাকে ফেশিয়াল 9-10 করতে হলে টাং ডিপ্রেশন লাগবে, টস লাগবে, এই দুইটা ছাড়া করতে পারবে না। রোগীকে বলবো আ আ করতে বলার জন্য। এই যে আ করলে কি হবে, উভয়টা সেন্ট্রালি থাকবে, এলিভেট হবে, আর বাইলেটারি সিমেট্রিক্যাল আর্চিং অফ দা সফট প্লেট হবে। এই যে দেখেন নরমালি এই যে এখন তাকে যে বললাম আ আ করার জন্য, হ্যাঁ এই এখন দেখেন এটা আমি দেই নাই, যেহেতু টাং ডিপ্রেশন দিলে ছবিটা ভালো আসে না, কিন্তু আপনি যখন করবেন তখন টাং ডিপ্রেশন দিয়ে করতে পারলে ভালো। আর যদি টাং ডিপ্রেশন না থাকে, ডিপ্রেশন না থাকলে আপনি এমনি মুখেও করতে পারেন, সেটাও সমস্যা না, স্যার এটা নিয়ে করে না। নরমালি কিন্তু আগে দেখা যায় সব প্লেট যেদিকে ডেভিয়েশন হচ্ছে কোন দিকে, হেলদি সাইডে ফেশিয়াল না ফেশিয়াল আপনি রাখবেন যে হেলদি সাইডে ডেভিয়েশন হয়। তাহলে এই যে আমরা একটু দেখি, জিবাটা নিচে নামা, নিচে আ করে আ আ শব্দ করলে আ আ আ এই এটা হচ্ছে পেশেন্টের, এটা কিন্তু আসলে এই জিবাটা নিচে নামা, নিচে আ করে আ শব্দ করলে আ আ আ আ পেশেন্ট দেখছে আ দিস ইজ হচ্ছে ইবুলা। তাহলে ঠিক আমি আছে। প্রথমে হাত করতে বলবো, হাতটা নরমাল দেখবো, টাং প্রেস করে বলবো আ আ করার জন্য। পরীক্ষার সময় হয়তো আপনি টাং ডিপ্রেশন ব্যবহার না করলে শুধু বলবেন আ আ করতে, যদি অনেক সময় দেখা যায় যে করা যায় না বা পেশেন্ট হয়। এরপর নেক্সট আমরা কি দিব, নেক্সট যে আমি চাপ দিতেছি, যে দেখেন এই পেশেন্টে কি হবে, নাক দিয়ে বের হয়ে যাবে বাতাসটা। এই পেশেন্ট নাক কেমন স্যার ফোন এসে করছে। এখন একটা দেখেন এই পেশেন্টের ফেশিয়াল নার্ভ পলসে আছে, এটা আপনার পেশেন্টের দেখবেন নাজার রিগার্জিটেশন হবে। এটা একটু আপনারা দেখেন, খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। পানি খাওয়াচ্ছি, আসছে নাকি নাক দিয়ে পানি পড়লো। এই যে আসতেছে। দিস ইজ নাজার রিগার্জিটেশন। হ্যাঁ, আপনি যখন এই যে পেশেন্ট খাচ্ছে পানি কিন্তু নাক দিয়ে এসে পড়ছে। আসছে নাকি এই যে আসতেছে। এখন 11 এবং 12, 11 12 খুব সহজ। 11 হচ্ছে কি, আমরা যে মনে আছে 11 হচ্ছে পিওর সেল মোটর, ঠিক আছে। এটা দুইটা মাসেলকে সাপ্লাই দেয় আল্লাহ তাআলা, দুইটা মাসেলের জন্য একটা নার্ভ দিছে। 11 নম্বর নার্ভের কাজ হচ্ছে দুইটা মাসেল, একটা স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল, একটা হচ্ছে ভাই ট্রাপিজিয়াস মাসেল। এই দুইটা মাসেলের জন্য সাপ্লাই দেয়। এই যে দেখেন এটা হচ্ছে, এই দেখেন ব্যাগাজের সাথে অ্যাক্সেসরি মাসেল একসাথে ব্যাগাজ থেকে বের হয়, বের হওয়ার পরে দুইটা একটা অ্যাক্সেসরি স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল আর একটা হলো ট্রাপিজিয়াস মাসেল। হ্যাঁ, এখান থেকে থাকে। যাই হোক, এগুলো আর ইন ডিটেইলস বলবো না, এটা যে রুট গুলো কিভাবে মোটর নিউক্লিয়াস গুলো আছে এগুলো বলবো না। এই যে দেখেন এখানে স্পাইনাল রুট যেটা থাকে, দুইটা রুট থাকে, একটা থাকে স্পাইনাল, একটা থাকে কেনিয়ার। এত দরকার নাই, আপনি যদি জাস্ট দেখেন এই যে জগুলার ফোরামেন দিয়ে ভার হইতাছে ভ্যাগাস নার্ভের সাথে, তাই জগুলার ফোরামেনে যদি কোনো লিশন থাকে তাহলে 9-10 দুইটায় যায়, ঠিক আছে। যাই হোক, এগুলো আমরা পড়বো না, এগুলো পড়লে আমাদের যে দুইটাকে সাপ্লাই দেয়। তাহলে দেখেন
কেনিয়ার পার্ট থাকে, মেডুলা থেকে আসে, স্পাইনাল পার্ট থাকে, স্পাইনাল কর্ড সি থেকে 5 পর্যন্ত আসে, ঠিক আছে। এটা তো বলেই দিছে, এগুলো কথাবার্তা একই কথা, এই একই জিনিস বারবার দেখানো হচ্ছে, এগুলো আমরা আর কিছু যাব না। এখন তাহলে আমরা কি করব? আমরা ফার্স্ট কি করব, এখানে ইন্সপেকশন করব। আমরা ইন্সপেকশন করব স্টার্নোক্লাইডয়েড মাসেলটাকে দেখবো যে এখানে কোনো ওয়াস্টিং আছে কিনা। এগুলো তো আপনি দেখেন খুব প্রমিনেন্ট মাসেল, বোঝা যায় ফেসিকুলেশন আছে কিনা, এখানে হাইপারট্রফি আছে কিনা, বা কোনো অ্যাবনরমাল হেড পজিশন আছে কিনা। সময় দেখা যায় রোগীর হেড বাঁকা হয়ে থাকে, বা শোল্ডার ড্রপিং থাকে, উইনিং অফ দ্য স্ক্যাপুলা থাকে, এটা হলো স্ট্রাপিজিয়ার মাসেলের জন্য। তাহলে এগুলো আছে কিনা, ওয়াস্টিং আছে কিনা, ফেসিকুলেশন আছে কিনা, হাইপারট্রফি আছে কিনা, অ্যাবনরমাল হেড পজিশন থাকে, অনেক সময় শোল্ডার ড্রপিং অফ দ্য শোল্ডার থাকে, উইনিং অফ দ্য স্ক্যাপুলা থাকে। পালপেট করতে হবে। আমরা যেরকম আপনাকে দেখেন, এটা যখন আমরা যদি আমরা ইন্সপেকশনে যদি উইনিং অফ দ্য স্ক্যাপুলা, এটা সবচেয়ে ভালো হয় যদি পেশেন্টের আপনি আর্মটাকে ফর এলিভেশন করে এভাবে যদি দেওয়ালের দিকে ধাক্কা দিতে বলেন, তাহলে দেখা যাবে যে যেদিকে নরমাল এদিকে উইনিং অফ দ্য স্ক্যাপুলা হবে। স্ক্যাপুলা অনেক সময় এমনি বোঝা না, যদি আপনি বুঝতে চান ভালো করে তাহলে বলতে হবে আপনি আপনার হাত দিয়ে দেওয়ালটাকে পুশ করেন। এভাবে যদি পুশ করতে বলে তাহলে দেখবেন যে পাশে উইক স্ট্রাপিজিয়াস মাসেল সেখানে উইনিং অফ দ্য স্ক্যাপুলা হয়। এরপরে আপনি পালপেট করবেন বাল্ক অফ দ্য মাসেল। হ্যাঁ, বাল্ক অফ দ্য মাসেল তো আমরা কিভাবে দেখি, এটা উইনিং অফ দ্য স্ক্যাপুলা দেখানো হয়েছে, তাহলে আমরা পালপেট করে মাসেল অ্যাক্সেস করব। হ্যাঁ, তারপরে যে দেখেন পেশেন্টকে এরপরে বলবো যে সালাম ফিরাইতে বলবো। সালাম ফিরাইতে বললে দেখেন এটা যে মুভমেন্ট দেখবো, আমরা তো জানি যে এখানে দুইটা মাসেলের মুভমেন্ট দেখতে হবে, তাহলে আপনি ইন্সপেকশন করবেন। আর পালপেশনটা আমি দেখাই না, পালপেশনটা এইভাবে ঘাড়ে এখানে সাধারণত পালপেট করে দেখতে হয়, যেভাবে আপনি টেম্পোরারিস মাসেল এবং ম্যাস্টার মাসেল দেখছেন। তারপরে মুভমেন্টের মধ্যে এটা হচ্ছে ওইটা হচ্ছে জো মুভমেন্ট করতে পারছেন, শুধু জোতে রাখছেন, এখানে গালের দিকে হাত লাগবে, রেখে বলবেন যে আপনি সালাম যেভাবে ফিরান ডান দিকে সালাম ফিরান। এটা হলো খুব সহজ। আর যদি সে না বলে বা সে মুসলমান না হয়, যে না বুঝতে পারে, না বুঝার কিছু না, সবাইটা বুঝে আমাদের দেশে, তার বলবো যে আপনি হাতের দিকে চাপ দেন, এভাবে আপনি মাথা দিয়ে হাতের দিকে চাপ দেন বা এদিকে মাথা ঘুরান। তা আপনি একদিকে প্রেসার দিবেন, সে অপোজিট সাইডে ঘোরানোর চেষ্টা করবে। এই যে দেখেন এখানে চাপ দিলাম, আমি তাকে ওদিকে চাপ দিব, সে আমার দিকে চাপ দিবে। আবার তখন বলবো যে এই সাইডে মাথা ঘোরান, দিকে হাত দেবো, সে যে এদিকে মাথা ঘোরানোর চেষ্টা করবে। তাহলে এটা কি হয়ে গেছে, এটা হলো স্টার্নোক্লাইডয়েড মাসেল আমরা মুভমেন্ট করলাম, ঠিক আছে। এরপরে বাকি থাকলো ট্রাপিজিয়াস মাসেলের মুভমেন্ট দেখার জন্য। মুভমেন্ট যদি দেখেন আমরা এগেইনস্ট এসে দেখি না এরকম, তার পেশেন্টের পিছনে যাইতে হবে। পিছনে যাওয়ার পরে প্রথম আপনি ইন্সপেকশন দেখবেন যে ট্রাপিজিয়াস মাসেলে ওয়াস্টিং আছে কিনা, এসিমেট্রিক্যাল আছে কিনা। তারপরে পেশেন্টকে শোল্ডার সাগিং অফ দ্য শোল্ডার করতে বলবেন, শোল্ডার সাগ করার জন্য বা উপরে তোলার জন্য। হ্যাঁ, সে যখন উপরে তুলবে, সে উপরের দিকে তুলবে, আপনি নিচের দিকে প্রেসার দিবেন। তাহলে এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই এরকম রাখছি, তখন আমি বলছি আপনি উপরের দিকে কাঁধ দুটো উপরের দিকে তুলেন। সে যখন উপরের দিকে তুলতেছিল তখন আমি নিচের দিকে প্রেসার দিব। এইটাই হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল। সে উপরে তুলতেছে আর আমার প্রেসারটা যাচ্ছে নিচের দিকে। তাহলে আমরা ভিডিওটা দেখি। এই যে প্রথমে পালপেট করে নিতেছে, স্টার্নোক্লাইডয়েড মাসেল মানে ইন্সপেকশন করলাম, পালপেট অনেক সময় পালপেশন করে নিলে ভালো, না নিলে কোনো সমস্যা নেই। এখন যে আমি মুভমেন্ট দেখবো, তাকে ইনস্ট্রাকশন দিলাম যে আপনি সালাম যেভাবে ফিরায় এইভাবে ফিরাবেন, অথবা মাথা ঘোরান। এই মাথা ঘোরাচ্ছে, আমি তো অপোজিট থেকে চাপ দেওয়ার চেষ্টা করতেছি। ভালো হয় যে ওই পাশে অনেকে ওই পাশে এইভাবে ফিল করে যখন ঘোরায়, এইভাবে না ফিল করলেও চলে, এইভাবে এখন দিকে চাপ দেন। তারপরে আমাদের এখন আমি ট্রাপিজিয়াস মাসেল দেখবো। ট্রাপিজিয়াস মাসেল দেখার জন্য আমাকে কি করতে হবে, আমার পেশেন্টের পিছনে যেতে হবে। তাহলে মোটামুটি আমার 9, 10 চলে গেল, 11 দেখে ফেললাম, এখন হচ্ছে 12 হচ্ছে এমন একটা নার্ভ। আমি 11তে বললাম যে 11কে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিচ্ছে, আর 12 শুধু একটাই দায়িত্ব, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। হ্যাঁ, এই 12 স্যার আপনি পাস করবেন না, আপনার পাস করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে 12 নম্বর নার্ভের, এবং আপনার ফেলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে এই 12 নম্বর নার্ভের, ঠিক আছে। তাহলে কারণ কি, 12 নম্বর নার্ভ আপনাকে এটা হাইপোগ্লোসাল নার্ভ বলে, এটা সাপ্লাই দেয় কাকে, এটা ট্রাঙ্ককে সাপ্লাই দেয়, ঠিক আছে। এটা পিউরলি মোটর নার্ভ থাকে। এটা হইতেছে সাধারণত ইয়েতে পেশেন্টকে আমরা কি করতে বলবো,
তাহলে টাং হচ্ছে পুরা হচ্ছে ফ্লোর। এটা হচ্ছে আপনাকে আমরা প্রথমে এটার নিয়ম হচ্ছে পেশেন্টকে প্রথমে বলবো যে হা করার জন্য। হা করার পরে আমরা পেশেন্টকে কি দেখবো, কোনো ওয়াশিং আছে কিনা 1 নম্বর, 2 নম্বর ফেসিকুলেশন আছে কিনা, 3 নম্বর হইতাছে ইনভলেন্টারি মুভমেন্ট আছে কিনা। এই যে দেখেন নিচে ট্যাঙ্কটা দেখা যাচ্ছে, এক পাশের ট্যাঙ্ক ভালো, আরেক পাশের ট্যাঙ্ক ওয়াশিং আছে, ফেসিকুলেশন আছে, ঠিক আছে। এইগুলো জিনিস আমরা দেখবো। এই যে এখানে ট্যাঙ্কটা দেখেন, পুরো ট্যাঙ্কটা বের করতে পারতেছে সেদিকে, কিন্তু ওয়াশিং আছে, ফেসিকুলেশন আছে, এই দেখেন। এরপরে পেশেন্টকে পড়বো কি ট্যাঙ্কটা বাইরের দিকে বের করার জন্য। সাধারণত ট্যাঙ্কটা কোন দিকে ডেভিয়েটেড হবে, যেদিকে লিশন ওই সাইডে ডেভিয়েট হবে, যে সাইডের লিশন ওই সাইডে ডেভিয়েশন হবে। ফেসে কোন জায়গায় আমি বলছিলাম যে 17 দিয়ে বানাইছিলাম 10 আর 7, এরা হয় হেলদি সাইডে। পা আরেকটা 17 হয় 5 আর 12, তাহলে 5 আর 12 কোন দিকে ডেভিয়েশন হয়, সেম সাইড মনে রাখতে হবে। ফেশিয়াল এবং হয় সেম সাইড, হেলদি সাইডে, আর 12 প্লাস 5 যে ওরা হলো সেম সাইড, মানে হেলদি সাইডে যে লিশন সেদিকে ডেভিয়েশন হয়। তার মানে দেখেন এখানে টাংটা এদিকে ডেভিয়েটেড, তাহলে লেফট সাইডে লিশন, এখানে টাংটা রাইট সাইডে ডেভিয়েশন, তাহলে রাইট সাইডে লিশন। এগুলো আমরা পড়বো না, এগুলো জটিল হয়ে যাবে আপনাদের জন্য। রুল অফ 17 যেটা আপনাকে বলাইলাম সারাজীবন মনে রাখবেন, একটা হলো সেম সাইডে, একটা হলো অপোজিট সাইডে। 17 আমি যদি ফেশিয়াল আর 10 যদি ফেশিয়ালটা মনে রাখলেই সহজ হয়ে যাবে। একটা 17 বানাইবেন হলো ফেশিয়াল দিয়ে, আর একটা আদার দেন ফেশিয়াল, তাহলে 10 আর 7 17, এটার অপোজিট সাইডে হবে। আরেকটা 17 হচ্ছে 12 আর 5, তাহলে তারা কি হবে, তারা হবে সেম সাইডে ডেভিয়েশন হবে। এই দেখেন এখানে হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ, তাহলে আপনার টাঙে কিন্তু দুই ধরনের হয়, একটা আপার মোটর, একটা হচ্ছে লোয়ার মোটর। হ্যাঁ, আপার মোটর এবং লোয়ার মোটর টাইপ অফ লিশন হয়। তাই এটা মনে রাখতে হবে যে লোয়ার মোটর টাইপ অফ লিশনে কি হয়। লোয়ার মোটর টাইপ অফ লিশন হইলে পেশেন্টটা এটা মনে রাখতে হবে যে আমরা কি পড়ছি, লোয়ার মোটর ফেসিকুলেশন এবং ওয়াশিং কোথায় পাই, লোয়ার মোটর টাইপ অফ লিশনে পায়। এজন্য আপনার যদি টাঙে লোয়ার মোটর টাইপ অফ লিশন হয়, যেমন গ্লোসোফেরেঞ্জিয়াল, এই যে আপার মোটর মানে এখানে লিশন হইছে, সেই ক্ষেত্রে কি হবে, টাংটা কি হবে, স্পাস্টিক হবে, মানে শক্ত হয়ে থাকবে, টাং রুগী বের করতে পারবে না, স্পাস্টিক থাকে এবং পট্টুট করতে পারে না, ঠিক আছে সাধারণত। আর আপার মোটর টাঙে কি হয়, সাধারণত ফ্ল্যাসিড থাকে, ফেসিকুলেশন করে। হ্যাঁ, এটা সাধারণত রুগী দেখা যায় যে পট্টুট করতে পারে, স্পাস্টিক টাং বলে, ওইটাকে বলে ফ্ল্যাসিড টাং বলে। এখন আপনারা দেখেন এই একটা পেশেন্ট দেখেন, এখানে খেয়াল করে দেখেন, এই যে ওয়াশটিং এবং ফেসিকুলেশন দেখেন, একদম মনে হয় যে কিরকম কাঁপুনি হচ্ছে, যে টাঙের মধ্যে যে ওয়াশটেড হয়ে গেছে। টাং মানে এটা মানে ওয়াশটিং এবং রুগীর মতো অনেকটা হচ্ছে ইয়ার মতো, যে স্টমাকে যেরকম থাকে। তাহলে এই যে দেখেন টাং ওয়াশটিং ফেসিকুলেশন, টাঙের ফেসিকুলেশন, তার মানে ফেসিকুলেশন যেখানে পাবো ওয়াশটিং পাবো, সেটা হচ্ছে লোয়ার মোটর টাইপ। আপার মোটর থাকলে টাংটা সাধারণত ভিতরে থাকে, রুগী পট্টুট করতে পারে না, এটাকে বলে স্পাস্টিক টাং বলে। এটা দেখেন, এটা আরো খারাপ অবস্থা, যে দেখেন ওয়াশটিং এর কি অবস্থা, ওয়াশটিং এর ফেসিকুলেশন দেখতে পাচ্ছেন। টাঙের ইন্সপেকশন, টাঙের ইন্সপেকশন শেষ, এরপরে কি দেখবো, টাঙের মুভমেন্ট দেখবো। টাঙের মুভমেন্ট যে আমরা এভাবে দেখবো, আপনার বাইরে আপনার হাত রাখবো, বলবে টাং দিয়ে হাতে ওই পাশে, আমরা মাসেল পাওয়ারটাকে এস্টিমেট করি। এই যে একবার এভাবে চাপ দিতে বলবো। আর কিছু স্টেজ আছে যেমন ইউরোরি, লালা, এগুলো বলতে, এগুলো না বললেও চলে। তাই যাই হোক, তাহলে আমরা যে দেখেন 12টাকে তাহলে সামারাইজ করি, তাহলে যে 12 যদি সামারাইজ করি, প্রথমে আপনি হা করবেন, প্রথমে টাং বের করতে, হা করে টাং দেখবেন যেখানে কোনো ফেসিকুলেশন আছে কিনা, তারপরে বলবেন পট্টুট টাং। টাং যদি পট্টুট করতে পারে, এটা না পারে, তাহলে ধরে নেবেন আপার মোটর। আপার মোটর প্লাস্টিক হয় এবং পেশেন্ট টাংটা বের করতে পারে না। লোয়ার মোটর টাংটা বের করতে পারে, কিন্তু এখানে ফেসিকুলেশন থাকে, এতে থাকে। এরপর আমরা টাঙের মুভমেন্ট দেখবো, একবার এই সাইড মুভমেন্ট দেখবো, একবার এই সাইড মুভমেন্ট দেখবো। তাহলে এই যে দেখেন, আমরা এটা একটু দেখি, এটা হচ্ছিল আপনার বার 12 নার্ভ। সঙ্গীতটা বের করে সঙ্গীতটা আমার কালে চাপ দিয়ে চাপ এই দেখার পরে চাপ, এখানে চাপ দিতে বললাম। ঠিক আছে।
তাহলে আমরা এখন ইয়েতে চলে যাব হচ্ছিল আপনার 12 নম্বর, যেটা আমরা বাদ দিয়ে গেছিলাম কোনটা, আমরা বাদ দিয়ে গেছিলাম খুব সম্ভবত ওই 8টাকে একটু দেখে নেই, যদিও 8টা অত গুরুত্বপূর্ণ না, আমরা পরীক্ষা করি না। তারপরে আমরা 8টাতে চলে যাব। 8 হচ্ছে দুইটা নার্ভ থাকে 8-এ, একটা হচ্ছে ভেস্টিবুলার আর একটা হচ্ছে ককলিয়ার, ঠিক আছে। এর মধ্যে ককলিয়ার হচ্ছে আমাদের কি করে, হিয়ারিং এর কাজ করে, আর ভেস্টিবুল হচ্ছে ব্যালেন্স মেনটেন করে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 8 নার্ভ, ঠিক আছে। 8 নার্ভে তাহলে কতগুলো থাকে, এটা হচ্ছে ভেস্টিবুল, ককলিয় ভেস্টিবুলার নার্ভ, এখানে দুইটা থাকে, একটা থাকে হচ্ছিল ভেস্টিবুলার নার্ভ, একটা হচ্ছে ককলিয়ার নার্ভ, দুইটা মিলায় হচ্ছে 8 নার্ভ। ভেস্টিবুলার যে পোরশনটা থাকে, ভেস্টিবুলার নিউক্লিয়াসের যেটা, ওটা হলো ব্যালেন্স মেইনটেইন করে, আর ককলিয়ার হচ্ছে ইন্টারনাল যে ইয়ারে থাকে, সেখান থেকে সেটা কি করে, এখান থেকে সে শ্রবণটা নেয়, আর এখানে কিছু এখানে যে কিছু কিছু থাকে সেমি সার্কুলার ক্যানেল বা সেখান থেকে ব্যালেন্স মেইনটেইন করার জন্য, কখন ব্যালেন্স মেইনটেইন করে, ইন মুভিং অর্গানে ব্যালেন্স মেইনটেইন করে। এই যে দেখেন এই যে ককলিয়ার, এই ককলিয়ারটা এখানে, যাই হোক এগুলো আমরা পড়বো না, এগুলো পড়লে অনেক, আমাদের দুইটা টেস্ট করি আমরা। এখানে দেখা যাচ্ছে যে হিয়ারিং প্রবলেমের জন্য পেশেন্টকে প্রথমে জিজ্ঞেস করতে হয় যে রোগীর কথা শুনে কিনা, অনেক সময় আমরা হুইসপারিং করি, অনেক সময় যে আমরা যে কানের কাছে এরকম শব্দ করি, বা অনেক সময় যে ঘড়ির ইয়া দেই, সাধারণত এগুলো সাধারণত হয়, কিন্তু অ্যাকচুয়ালি যে হিয়ারিং ইম্পারমেন্টের জন্য আমরা দুইটা টেস্ট করি, একটা হচ্ছে রিনি টেস্ট, একটা হচ্ছে ওয়াইবার টেস্ট। হ্যাঁ, রিনি টেস্ট এখানে আমরা সাধারণত ইয়ার কন্ডাকশন এবং বডি কন্ডাকশন, রিনি টেস্টে যেটা দেখি ইয়ার কন্ডাকশন এবং বডি কন্ডাকশন এটা দেখি। হ্যাঁ, তা আমরা জানি যে ইয়ার কন্ডাকশন ইজ লঙ্গার দেন বডি কন্ডাকশন, মানে ইয়ার কন্ডাকশনটা বেশি হয় দেন বডি কন্ডাকশনের জন্য, ঠিক আছে। আপনি যখন শব্দ পড়বেন, এই শব্দটা আপনি দুই ভাবে শুনেন, একটা হচ্ছে আপনার বোন দিয়ে কন্ডাকশন হয়ে যায়, আর একটা বাতাসের মাধ্যমে ইন্টারনাল ইয়ারে আপনার যায় ওই যে টিম্পানিক মেমব্রেনে ভাইব্রেশন হয়, তারপরে তিনটা ছোট ছোট বোনস থাকে, এরা হয়ে তারপরে আপনার ককলিয়ার নার্ভ হয়ে যায়। তো এটাকে আমরা নরমাল জানি এ মানে এয়ার কন্ডাকশন, যেটা আপনার যে টিম্পানিক মেমব্রেন হয়ে যাবে, আর বনি কন্ডাকশনে যে মাস্টার্ড বোন হয়ে যেটা যায়। তো সাধারণত আমরা যেটা জানি যে এ ইজ গ্রেটার দেন বি, মানে এটা নরমাল এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন বনি কন্ডাকশন। হ্যাঁ, এই তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে পেশেন্টেরকে আমরা টিউনিক ফকটা নিব, নেওয়ার পর এটা ভাইব্রেশন করব, ভাইব্রেশন করার পরে ঠিক ওই যে পিছনের অংশটা আমরা পেশেন্টকে বলবো যে আপনি এখানে কোনো কম্পন বা কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা। রোগী বলবে হ্যাঁ আমি শব্দ শুনতে পাচ্ছি, তখন বলবেন, যখন আপনি শুনতে পারবেন না তখন বলবেন, অথবা আঙ্গুল তুলবেন। হ্যাঁ, এটা আপনি দুটা বলতে পারেন, যে বলতে পারেন যে আমি পাচ্ছি না শব্দ শুনতে, আর অথবা বলতে পারবেন যে আপনি যে কোনো একটা ইন্ডেক্স ফিঙ্গার মানে দেখাবেন বা ইলিভেট করবেন। তো তখন আপনি কি করবেন, যখন সে এই বনি কন্ডাকশন শেষ হয়ে যাবে, তখন এই যে আপনার এই যে যেটা লিন অংশটা থাকে, এটা আপনি কানের কাছে ধরলে সে শব্দ শুনতে পারবে। তার মানে কি, বনি কন্ডাকশন শেষ হয়ে গেছে, তখন ওই এয়ার কন্ডাকশন ছিল, তার মানে এ ইজ গ্রেটার দেন বিসি, এটা হচ্ছে নরমাল, ঠিক আছে। এটা নরমাল হইতে পারে, অথবা এটা অনেক সময় যায় সেন্সরি ডিফনেসে তো সবই চলে যায়। নরমাল ক্ষেত্রে কি থাকে, এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বনি কন্ডাকশন। আর দেখা যায় যদি বনি কন্ডাকশন এয়ার কন্ডাকশনের চাইতে বেশি হয়, তখন সেটাকে বলে কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস। মানে কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস মানে কি, ওই যে ইন্টারনাল এয়ারে যে ছোট ছোট তিনটা ইয়া থাকে, ওখানে যদি সমস্যা থাকে, তাহলে যখন আপনি দেখবেন বনি এয়ার কন্ডাকশন লস হবে, কিন্তু বনি কন্ডাকশন থাকবে। বনি কন্ডাকশন যখন শেষ হবে তখন এয়ার কন্ডাকশন থাকবে না। নরমালি আমরা কি পাই, অথবা সেন্সরি ডিফনেস হলে সাধারণত আমরা ইয়া পাই, যে সেন্সরি ডিফনেস এখানে বলছে আসলে কিছু পাওয়া যায়। নরমাল হচ্ছে এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন বডি কন্ডাকশন, ঠিক আছে। এটা হচ্ছে আমরা চিন্তা করে হচ্ছে আপনার বোঝা যাবে, যদি দেখা যায় যে এয়ার কন্ডাকশন বডি কন্ডাকশন শেষ হওয়ার পরে আপনি এয়ার কন্ডাকশন পান নাই, তার মানে বডি কন্ডাকশন ইজ গ্রেটার দেন এয়ার কন্ডাকশন। এটা কোথায় পাওয়া যায়, এটা কন্ডাকটিভ টাইপ অফ ডেফিসিয়েন্সিতে পাওয়া যায়, মানে যখন বোনসের সমস্যার জন্য ইন্টারনাল এসে তিনটা ছোট ছোট বোন থাকে, এটার সমস্যা। তারপরে আমরা দেখি হচ্ছে ওয়াইবনার টেস্ট। ওয়াইবনার টেস্ট হচ্ছে শুধুমাত্র এখানে আপনার বনি কন্ডাকশন দেখবেন। তো এখন দেখা যাচ্ছে যে বনি কন্ডাকশন যখন ইয়াতে হয় যে এসি গ্রেটার দেন বিসি, এটা এখন যদি আমি পাই, তখন আমাকে এটাকে তখন আমরা ওয়াইবার টেস্ট করি। ওয়াইবার টেস্টটা হচ্ছে কি, আপনি যে টিউনিক ফকটা নেবেন, নিয়ে এটা মাঝখানে আপনি প্লেস করবেন, প্লেস করলে দুই দিকে সে সিমেট্রিক্যাল শুনবে, দুই দিকে সে একই রকম শুনবে, মানে একই রকম শুনবে।
এই দেখেন এটা হচ্ছে নরমাল, লাল লাল দিয়ে বোঝা যাচ্ছে যে নরমাল যখন শুনছে সে দুই কানে একই রকম শুনছে। তাহলে নরমালি বোথ ইয়ার ইজ ইকুয়াল এবং লাউডলি একই রকম শোনা যায়। আর যদি পেশেন্টের দেখা যাচ্ছে যে তখন আমরা যদি দেখি পেশেন্টের যে এখানে যে ডিফেক্টিভ ইয়ারে যদি দেখা যায় যে কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে যেদিকে কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস থাকবে এদিকের কানে বেশি শোনা যাবে। এটা মনে রাখবেন যে এটা হলো কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস। যে পাশে ডিফনেস আছে সেই পাশে আপনি কি শুনবেন, আপনি ওয়াইবার টেস্ট ভালো পাবেন। তো দেখা যাবে যে ওই কানে ওই কানে আপনি ভালো শুনতেছেন হেলদি কানের চেয়ে। আর সেন্সরি নিউরাল ডিফনেস হইলে কি হবে, সেন্সরি নিউরাল ডিফনেস হলে যখন আপনি যে কানে সমস্যা আপনি ওই কানে তো শুনতে পারবেন না, অপোজিট কানে ভালো শুনবেন। তাহলে অনেক সময় আমাদের কনফিউশন, আমরা ওয়াইবার টেস্ট দিয়ে এটা কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস নাকি আপনার সেন্সরি নিউরাল ডিফনেস এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে একটা হচ্ছে রিনি টেস্ট, একটা হচ্ছে ওয়াইবার টেস্ট। তো রিনি টেস্টে আমরা কি করি, এয়ার কন্ডাকশন ইজ গ্রেটার দেন দেখি যে বনি কন্ডাকশন। আর রিনি টেস্টে কখন বনি কন্ডাকশন বেশি হবে, যদি এখানে কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস এর জন্য এটা আপনার সাধারণত বনি কন্ডাক্টনেসটা বেশি হবে। এখানে সাধারণত দেখা যায় যে বনি কন্ডাকশনটা বেশি হয়। তো এখন এটা আপনার সেন্সরি নিউরাল ডিফনেস নাকি বনি আপনার যে ইয়ার কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস, এটা দেখার জন্য আমাদেরকে ওয়াইবার টেস্ট করতে হয়। তো ওয়াইবারটার নিয়ম হচ্ছে যে আপনি যখন এটা ভাইব্রেশন করে কপালে রাখবেন তখন দুই দিকেই আপনার একই রকম শোনা যাবে, ঠিক আছে। এখন যদি যদি কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস হয়, যে দিকে আপনার কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস থাকবে সেদিকে বেশি শোনা যাবে। আর সেন্সরি টাইপ অফ ডিফনেস হলে হেলদি কানে ভালো শোনা যাবে, যে কানে ডিফেক্ট এই কানে আপনি শুনবেন না বা কম শুনবেন। এটা হচ্ছে ওয়াইবার টেস্ট। তাই রিনি টেস্ট, ওয়াইবার টেস্ট এগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ, আমরা এখন আর জিজ্ঞেস করে না। এই যে রিনি টেস্ট, এই যে এটা হচ্ছে রিনি টেস্ট। একই জিনিস বারবার দেখানো হচ্ছে। আর মনে রাখবেন যে এখানে অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে আমাদের টিউনিক ফক ভাইব্রেশনের জন্য দেই হচ্ছে আমরা 128 হার্টজ, আর এখানে দিল 512 নিতে হয়, হ্যাঁ, টিউনিক ফকের জন্য। এই যে আপনি একটু দেখেন, জাস্ট ইনস্ট্রাকশন দিলাম, রুগীকে বললাম যে আপনি যদি না শুনতে পান তাহলে বলবেন, হ্যাঁ। শুনতেছ না? শেষ হয়ে গেলে বলবা। শেষ হয়ে গেছে। শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওই কানটা করবো তো? হুম। আসতেছে? হুম। বুঝে গেছি। শোনা যায়? হ্যাঁ, বুঝে গেছি। সামনে থেকে দেখবেন। এটা না, এটা exact থেকে। শোনা যায়? হ্যাঁ, বুঝে গেছি। ঠিক আছে। অনেক সময় আমরা কতগুলো ভেস্টিবুল, এটা দেখলাম হচ্ছে ককলিয়ার, আর ভেস্টিবুলার ফাংশনের জন্য কতগুলো ফাংশন দেখি, সেটাকে ডল হল পিক্স পজিশন টেস্ট বলে, একটা হচ্ছে ডল আই সায়েন্স বলে, একটা ক্যালোরি টেস্ট বলে। এই কথাগুলো অনেক সময় স্যাররা জিজ্ঞেস করতে পারে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, আন্ডার গ্রাজুয়েটের জন্য দরকার নাই। এখন যেটা হল পিক্স সায়েন্সটা, এটা আমরা দেখেন অনেক সময় বিনার প্যাক্সিমাল পজিশন আর ভার্টাইগের জন্য করি। এটার নিয়ম হচ্ছে যে একটা খুব সহজে বলি, এটা এত কঠিন করার দরকার নাই। প্রথমত হচ্ছে যে পেশেন্টকে কি করতে হবে, ঠিক এভাবে সিটিং পজিশন আসার পরে পেশেন্টকে একদম এই পর্যন্ত নিয়ে আসতে হবে, বেডের কাছে নিয়ে আসতে হবে। তারপর স্টেপ 2 তে কি করতে হবে, পেশেন্টের দেখা যাবে যে আমরা 40 ডিগ্রি পেশেন্টকে টার্ন করব। ধরেন এই যে এখানে নিয়ে আসলাম, এইভাবে হাতটা ঘোরাবো, 40 ডিগ্রি ঘোরানোর পরে স্টেপ 2 তে কি করব, পেশেন্টকে এই যে আপনি ওইদিকে টার্ন করেন এই অবস্থাতে পেশেন্টকে নিচে নিয়ে আপনি 30 ডিগ্রি বিলো করবেন এবং পেশেন্টকে বলবেন যে তার আপনার চোখটা খোলা রাখার জন্য, এবং পেশেন্টকে যদি বলবেন যে আপনার মাথা ঘুরাইতে পারে, এরকম হতে পারে, তারপরে চোখটা ঘুরাইতে হবে। আপনি দেখবেন কোনো নিস্টিগমাস হয় কিনা, ঠিক আছে। তাহলে প্রথমে কি নিলেন, পেশেন্টকে বেডে বসানোর পরে একদম বেডের কর্নারে নিয়ে আসতে হবে। কর্নারে নিয়ে আসার পরে স্টেপ 2 হচ্ছে পেশেন্টের
অন্যদিকে অপোজিট সাইডে আপনি পেশেন্টটা কি করবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুখটার দিকে ঘোরাবেন। ঘোরানোর পর সাডেনলি পেশেন্টকে শোয়াই দিবেন, শোয়া মাথাটা কি করবেন বেড থেকে 30 ডিগ্রি নিচে নেবেন। এটা আপনাদের দরকার না, আমি দেখানোর জন্য দেখাচ্ছি। তারপরে আবার উল্টা দিকে করবেন, রিপিট করবেন উল্টা দিকে। এখানে আপনি পেশেন্টের কোন দিকে ইয়া হয়, দিস ইজ হলপিক সাইন বলে। হ্যাঁ, একবার এইদিকে ঘুরাইতে হয়, একবার ওইদিকে ঘুরাইতে হয়। যাই হোক, এটা আমরা এত কিছু বলবো না। একটা ডল আই সাইন, এগুলো কথাগুলো অনেক সময় আসবে আপনাদের, যেহেতু ওয়ার্কশপ নেওয়ার একটা সমস্যা হচ্ছে যে এখানে বাদ দেওয়া যায় না কিছু, ঠিক আছে। ডল আই মুভমেন্ট একটা, এটা হচ্ছে আই কিছু কিছু ইয়ে থাকে যে পুতুল থাকে, যদি আপনি ঘুরান তাহলে তার সাথে সাথে চোখও ঘুরে। দেখেন এখানে ডল আই মুভমেন্ট হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন আপনার পেশেন্টটা যদি সুপাইন অবস্থায় থাকে এবং পেশেন্টের এইভাবে হোল্ড করবেন, থাম দিয়ে এটা হোল্ড করবেন। হোল্ড করার পরে পেশেন্টকে বলবেন যে আপনার চোখের দিকে তাকায় থাকার জন্য। এটা ধরেন পেশেন্ট এরকম আছে, তখন আমি কি করব, পেশেন্টকে ওদিকে মাথাটা ধরেন এদিকে এসে শুয়ে আছে, ওদিকে ঘুরাইলাম। তা আমরা খেয়াল করব যে পেশেন্টের খেয়াল করলে দেখবেন পেশেন্ট এদিকে আসছিল, হ্যাঁ, পেশেন্টের যখন এদিকে থেকে ওদিকে ঘোরাবেন, অর্থাৎ মাথা যেদিকে ঘোরাবেন আই তার অপোজিট সাইডে ঘুরবে। এটাই হচ্ছে আপনার ডল আই মুভমেন্ট। হ্যাঁ, আপনি যদি ডান দিকে মাথাটা কাজ করেন পেশেন্টের চোখটা চলে যাবে হচ্ছে বাম দিকে, যদি পেশেন্টের চোখটা বাম দিকে কাজ করেন তাহলে চোখটা অপোজিট সাইডে। দেখুন এখন দেখেন এই পেশেন্ট এই পাশ থেকে এই চোখটা ছিল এদিকে, এখন যখন এদিকে ঘুরাইলাম পেশেন্টের চোখটা এদিকে চলে গেছে। এইটা দেখেন, এটার আরেক নাম হচ্ছে অকুলোকেফালিক রিফ্লেক্স বলে, ঠিক আছে। এটাই ডল আই মুভমেন্ট। এগুলো হচ্ছে ব্রেন স্টিমের ফাংশন। এটা যখন একটা পেশেন্টকে ডেড ডিক্লেয়ার করতে হয় তখন এগুলো দেখতে হয়। দেখেন এই পেশেন্ট যখন এদিকে তাকায়, আমি রোগীটা দেখা ঘোরা মাথা ঘুরাইছে এদিকে দেখাচ্ছে, মাথা ঘুরাইছে ডান দিকে, চোখটা চলে গেছে বাম দিকে, ঠিক আছে, অপোজিট ডিরেকশনে। আবার মাথাটা এখন ঘুরাইলাম বাম দিকে, চোখ চলে গেল ডান দিকে, অর্থাৎ আপনি যেদিকে হেড করবেন আই তার অপোজিট সাইডে চলবে। এটা অকুলোকেফালিক রিফ্লেক্স। এটা আরেক নাম হচ্ছে ডল আই মুভমেন্টস। এই যে কাউস একটা শব্দ আছে, ক্যালোরি টেস্ট, অনেক সময় স্যাররা জানতে চায় ভেস্টিবুলো অকুলার টেস্ট বলে ক্যালোরি টেস্ট। এটা মনে রাখার জন্য কাউস মনে রাখতে হয়। এটা হচ্ছে ক্যালোরি টেস্ট বলতে বলে কাউ মানে হচ্ছে কোল্ড, সিতে হলো কোল্ড, ওতে হচ্ছে অপোজিট, ডাব্লিউ হচ্ছে ওয়ার্ম, হলো সেম সাইড। এটা হচ্ছে আপনি যদি কারো ইন্টারনাল ইয়ারে গরম পানি ইয়া করেন, যদি পুশ করেন তাহলে তার নিস্টিগমাস হবে কি, কোল্ড ওয়াটার হইলে করবে হচ্ছে অপোজিট সাইডে, আর যদি ওয়ার্ম ওয়াটার গরম পানি দেন সেম সাইডে। দিস ইজ কল্ড কোল্ড ওয়াটার অপোজিট সাইড এবং ওয়ার্ম ওয়াটার সেম সাইড, দিস ইজ কল্ড নিস্টিগমাস। তো আমি যদি এরকম করে পেশেন্টকে কোল্ড ওয়াটার দেই তাহলে কাউস মনে রাখার জন্য সহজ, কোল্ড ওয়াটার, নিস্টিগমাস হবে হচ্ছে অপোজিট সাইডে। আর যদি আমি ওয়ার্ম ওয়াটার বা হট ওয়াটার দেই তাহলে নিস্টিগমাস হবে যেই কানে পানি দিবেন সেদিকে নিস্টিগমাস হবে। এটা হচ্ছে আপনার ক্যালোরি টেস্ট বলি। তাহলে মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এই তাহলে আমাদের দু একটা কথা ছিল যে কথাটা আমাদেরকে বলতে হবে এবং এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে, বারবার পড়ছি এবং সিরো বারবার পড়ছি। আমরা যেরকম আপার মোটর অফ নিউরন পড়ছি, যে আমরা লোয়ার লিম্বের জন্য আপার মোটর পড়ছি, আপার মোটরের জন্য আপার মোটর নিউরন পড়ছি, এরকম আমরা ফেসটাকে বলছি কি, ফেসটা হচ্ছে আমি বলছি যে ফেস এবং গলা এটা সাপ্লাইড বাই কাট, এটা সাপ্লাইড বাই ব্রেন স্টেম। ব্রেন স্টেম ইজ নাথিং বাই এক্সটেনশন অফ দা স্পাইনাল কর্ড। তার ফাংশনালি সেই স্পাইনাল কর্ড, সে যতই হোক না কেন, খানদানি হইতে পারে না, সে টাকা পয়সা হইছে, কিন্তু তার আর স্পাইনাল কর্ডের ফাংশন একই। তাইলে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে এটা বালবার পলসি বলতে বোঝানো হয়, আপনি দেখবেন যে যখন ইয়াটা দেখবেন যে স্পাইনাল ব্রেন স্টিমের নিচের দিকে যে মেডুলাতে সাধারণত আমাদের যেগুলো থাকে মেডুলার মধ্যে বাল্বের মতো বালজিং থাকে, এই জন্য এটার নাম হচ্ছে বাল্ব পলসি। এই মেডুলাতে আমাদের কয়টুকু শেষের চারটা দেয়, 9, 10, 11, 12। এখন আমাদের যে যত টাঙের মুভমেন্ট থাকে, টাঙের ম্যাক্সিমাম মুভমেন্ট বা গলার মুভমেন্ট বা কথা বলার মুভমেন্ট, এগুলো এই চারটা নাম দ্বারা হয় 9, 10, 11, 12। তাহলে সাধারণত বালবার পলসি হচ্ছে লোয়ার মোটর টাইপ অফ লিশন আর সিরো বালবার পলসি হচ্ছে আপার মোটর টাইপ অফ লিশন। হ্যাঁ, যেরকম আপনার লিম্ব উইকনেস দুইটা কারণে হইতে পারে, এক লোয়ার মোটর নিউরনের জন্য হইতে পারে, আপার মোটর নিউরনের জন্য হইতে পারে। বালবার পলসি বলতে আমরা বুঝি সাধারণত ফ্রিঞ্জিয়াল মাসেল, কথা বলা, এগুলো যে সমস্যা হয় সেটাকে বলা হয় বালবার মাসেল, মানে মেডুলার যে নার্ভগুলো থাকে এগুলোর প্যারালাইসিস জন্য যে পলসিটা হয়, এটা এক মেডুলার লিশনের জন্য হইতে পারে,
অথবা আমরা সবসময় বলছি যে আপার মোটরের ডেফিনেশনে বলছি যে পিরামিডাল ট্র্যাক যেমন স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র সাইডকে সাপ্লাই দেয়, সেরকম কি থাকে ক্রেনিয়াল নার্ভগুলোকে সাপ্লাই দেয়। তাহলে ওই পিরামিডাল ট্র্যাক্টে যদি আপনার লিশন হয়, তাতেও আপনি বালবার পলসির মতো, মানে এই যে আপনার গলায় মানে মেডুলার বালবার পলসির মতো পেতে পারেন। তাহলে এই জন্য বালবার পলসি নাম হচ্ছে একটা সিডো বালবার। বালবার পলসি মানে লিশন হচ্ছে বাল্ব অর্থাৎ মেডুলাতে অর্থাৎ লোয়ার মোটর টাইপের। সিডো বালবার হচ্ছে এটা আসলে ম্যানিফেস্টেশন তবে বারবার পলসির মধ্যে যে রোগী কথা বলতে পারবে না। বারবার পলসির ম্যানিফেস্টেশন হচ্ছে তিনটা ডি, ডিজার্টিয়া, ডিসফোনিয়া, ডিসফেজিয়া, ঠিক আছে? এই তিনটা ডি বলে বারবার পলসিতে থাকে, কিন্তু তার লিশন হচ্ছে কি স্পাইনাল কর্ডে। তাহলে এই যে দেখেন আপার মোটর লিশন, ওইটা হচ্ছে লোয়ার মোটর লিশন। লিশন এখানে কি মেডুলা, এটা কি এই যে বাইল্যাটারাল হতে হবে, যেহেতু আমাদের প্রতিটা ক্রেনিয়াল নার্ভের কি আছে বাইল্যাটারাল সাপ্লাই আছে, তাহলে বাইল্যাটারাল ইন্টারনাল ক্যাপসুল স্ট্রোক হইতে পারে, রিকারেন্ট বারবার স্ট্রোক হলে তাদের হয়। এখানে তাহলে আমরা দেখেন এখানে আমরা মাসেল হিসাবে ধরবো কাকে, টাঙে। তাহলে টাংটা কি হবে, টাঙে আমি তো কিছুক্ষণ আগে বলছি বারবার বলছি হবে লোয়ার মোটর টাইপের, টাংটা থাকবে ওয়াস্টিং ফেসিকুলেশন ফ্ল্যাসিড থাকবে। আর আপার মোটর লিশনের টাং কি হবে, এটা সিটো বারবার পলস, যেখানে হবে স্মল হবে স্টিফ হবে, রুগী টাং বের করতে পারবে না, স্পাস্টিক থাকবে শক্ত থাকবে। জর্জ আর কোথায় এক্সাইটেড হয় সিটো আপার মোটরে, তাই সিটো বারবার এক্সাইটেড হবে, এখানে অ্যাবসেন্ট থাকবে। গ্যাগ রিফ্লেক্স এটা কোথায় থাকবে, আপার মোটরে থাকবে, তার মানে সিটো বারবার পলসিলে ইনক্রিজ থাকবে অথবা নরমাল থাকবে, কিন্তু বারবার পলসিলে অ্যাবসেন্ট থাকবে। স্পিচ কি হবে, এখানে নেজাল ভয়েস হয়। আর ওইখানে যেটা বলা হয় যে বারবার পলসিতে হলো হট পটেটো স্টিচ বলে, মানে হট পটেটো স্টিচ বলে কেন, আপনার মুখের মধ্যে যদি একটা গরম পটেটো রাখেন এবং তারপর যদি কথা বলেন মুখ কারো, তখন আপনি তো নড়াইতে পারতেছেন না, টাংটা স্পাস্টিক থাকলো, মুখের মধ্যে পটেটো নিয়ে রাখছেন, এ তখন হয় স্লোরও থাকে স্লারিড থাকে, এই জন্য এটাকে বলে হট পটেটো স্পিচ। আপনি বারবার বলছেন সেটা বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা জিজ্ঞেস করবে। তাহলে আমরা সাইট অফ লিশন, কোন ধরনের লিশন, আমরা মাসেলের মধ্যে টাং দেখবো, ওয়াস্টিং ফেসিকুলেশন টাঙে থাকবে, ওখানে স্পাস্টিক থাকবে, টোনটা তাহলে দেখলেন ওয়াস্টিং, এটা দেখে নিলাম। জজ আর কোথায় অ্যাবসেন্ট থাকবে, লোয়ার মোটরে থাকবে। গ্যাগ রিফ্লেক্স কোথায় অ্যাবসেন্ট থাকবে, লোয়ার মোটরে অ্যাবসেন্ট থাকবে। স্পিচ টাইপে নেজাল, ওটাকে বলে আপনার মনে মুখস্থ করে রাখতে হবে হট পটেটো স্পিচ থাকে। নেজাল রিগার্জিটেশন কোথায় হবে, বালবারে হবে, কিন্তু সিটো বালবারে হয় না। আরেকটা যেটা হচ্ছে সিটো বারবার কোথায় হইছে, ব্রেনে হইছে, এই জন্য পেশেন্ট গুলো ইমোশনালি লেভেল দেখে। আপনার অনেক রোগী দেখবেন স্ট্রোকের রোগী আপনার সাথে কথা বলতে বললে হঠাৎ করে কান্নায় দিবে, কোনো কারণে ইমোশনাল লেভেল থাকে। এই দিস দ্য ফিচার অফ সিটো বারবার পলসি, আর এদের ইমোশন নরমাল থাকে। এখন দেখেন বারবার পলসির কজ গুলো কি কি, এই যে এমএনডি, জিভিএস, ব্রেন স্টেম ইনফেকশন, সিরিঙ্গোমাইলে, আমরা যা যা বলছি দিস আর দা বারবার পলসি, মানে মেডুলাতে যে কোনো রোগ হলে সেটা বারবার পলসি হতে পারে। আর সিটো বারবার পলসি সাধারণত যে বললাম যে বাইল্যাটারাল স্ট্রোক হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে। হ্যাঁ, এটা হলো বারবার পলসি এবং সিটো বারবার পলসির মাধ্যমে যে পার্থক্য। তাহলে বারবার পলসির হচ্ছে হলো কি কি নার্ভ ইনভলভমেন্ট হয়, এই যে শেষে চারটা, এটা তিনটা ডি, ডিজার্টিয়া, ডিসফেজিয়া, ডিসফোনিয়া থাকে। এটা তো বললাম কেন বারবার বলা হয়, কেন সিটো বারবার বলা হয়। তাহলে মোটামুটি দিস আর অল অ্যাবাউট হচ্ছে হলো আমাদের, হ্যাঁ, এই দিস আর অল অ্যাবাউট আমাদের নিউরোলজিক্যাল সম্বন্ধে মোটামুটি ক্রেনিয়াল নার্ভ যা বললাম, এর বেশি মনে আর বলার দরকার নাই। হ্যাঁ, এগুলো অন্যান্য জিনিস, এই আর মনে দরকার নাই। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই কোয়েশ্চেন গুলো আপনারা করতে পারেন। এগুলো আমি জাস্ট একটা দিয়ে রাখলাম যে বারবার পরিস্থিতি কজ মনে রাখার জন্য। হ্যাঁ, এগুলো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। ভিশন লস, যার ইউনিল্যাটারাল, এগুলো পড়ে নেবেন। ইউনিল্যাটারাল ভিশন লস কি, সাডেন লস কি, গ্রাজুয়াল লস কি, ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে আমি হয়তো 5 এর ইয়াটা দেখি নাই, 5 এর আপনাদের এক্সামিনেশনটা দেখাই দিচ্ছি। 5 এর আপনি দাঁতে দাঁতে এরকম শক্ত করে কামড় দেন। ক্লিনচিং টিট করতে বললাম, এটা আমি যে পালপেট করছি এক ক্লিনচিং করার পরে। হ্যাঁ, তারপরে এটা কি হবে, এই ঠিক আছে, আপনি আমার হাতে চাপ দেন, মুখ খুলেন। ঠিক আছে,
এই পাশে চাপ দেন, শুধু এদিকে এই আবার এই পাশে চাপ দেন, এদিকে চাপ দেন, হাতের থুতনি দিয়ে ওটা ওই পাশে মত এই পাশে দেন। ঠিক আছে। এই চোখটা এদিকে ফোকাস করবেন, উপরের দিকে তাকায় থাকেন। আপনি যদি কর্নিয়া রিফ্লেক্স দেখেন তাহলে এইভাবে দেখতে হবে, ঠিক আছে? ওই তাকাইতে হবে, এইভাবে ইকুয়াস একটা টাচ করতে হবে। অল্প একটু ফাঁক করেন, অল্প আর একটু কম আর অল্প এটা ফোকাস করি। তাকে তাকে দিয়ে নিলাম, সেশন হাতে দিয়ে তারপরে আমাকে দেখতে হবে চোখ বন্ধ করা অবস্থায় আমাকে দেখতে হবে, দুই পাশে দেখতে হবে। হ্যাঁ, দুই পাশে এক পাশ। এখন ডান এখন বাম এখন ডান এখন স্যার বাম এখন ডান। কত যে বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন কোন দিকে? স্যার বাম ডান এখন বাম এখন ডান বাম ডান বাম। ঠিক আছে রূপা। ঠিক আছে, মোটামুটি তাহলে আজকের ক্লাস তো মোটামুটি এখানে শেষ। এখন যদি কারো কোশ্চেন থাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে ফেসিয়াল নার্ভে লোয়ার মোটর লেশনে ওই যে এক সাইডে পুরো হেমিপ্যারেসিস হচ্ছে, এটা আরেকবার বোঝানো যাবে? বলেন। স্যার ওই যে ফেসিয়াল নার্ভে লোয়ার মোটর লেশনে এক পাশে পুরো হেমিপ্যারেসিস হয়ে যাচ্ছে, এটা আরেকটু স্যার একটু যদি বলতেন। হেমিপ্যারেসিস হচ্ছে না। হেমিপ্যারেসিস মানে কি? হেমিপ্যারেসিস মানে পুরা শরীরের অর্ধেক অংশ অবশ। এখানে হইতেছে হেমিফেশিয়াল লস হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ 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 হেমিফেসিয়াল হচ্ছে, হ্যাঁ হেমিফেসিয়াল। এটা বোঝার জন্য এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে বুঝবেন। এই খেয়াল করে দেখেন, এই যে ফেশিয়াল না, আমাদের যে ফেশিয়াল নার্ভ, এটা যে ফেশিয়াল নার্ভ নিউক্লিয়াস। কথা বুঝতে পারছেন? এটা দুইটা নিউক্লিয়াসের দুইটা পার্ট থাকে, একটা উপরের পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট। এখান থেকে যে ফাইবার গুলো আছে, এটা এটা হচ্ছে কি কপাল এবং চোখকে সাপ্লাই দেয়। আর নিচের পার্ট থেকে যেটা আছে, দুইটা আপার পার্ট লোয়ার পার্ট, সে সাপ্লাই দ্য লোয়ার পার্ট অফ দা, এটা হচ্ছে কি মানে এই যে আপনার মাউথ দিল অথবা অ্যাঙ্গেল অফ দা, এই যে নেজাল লেভেল ফোল্ড, এই অংশটুকু সাপ্লাই, নিচের পার্টটাকে সাপ্লাই দেয় লোয়ার পার্ট, দুইটা নিউক্লিয়াসের মতো থাকে, ঠিক আছে? এখন এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন, এদেরকে আবার আপার মোটর নিউরন সাপ্লাই দেয়। তো এই যে উপরে যে নিউক্লিয়াসটা আছে ফেশিয়ালের, তার ডাবল কানেকশন আছে, এই পাশ থেকে একটা কানেকশন আছে, এই পাশ থেকে একটা কানেকশন আছে। আর এই যে উপরে যেটা আছে, ঠিক আছে, এটা হলো নিচেরটা শুধুমাত্র অপোজিট। আমরা জানি কি পিরামিডে আপনি দেখছেন না যে এই পাশেটা এসে ওই পাশে সাপ্লাই দেয়, তার মানে আইডিয়ালি আসলে এটা আপনি চিন্তা করেন এটা নাই, নরমালি থাকার কথা ছিল কি এই পাশে এসে এই পাশে সাপ্লাই দিবে, আপারটাকে একটা সাপ্লাই দিবে, লোয়ারটাকে একটা সাপ্লাই দিবে, অথবা একটাই দুইটাকে সাপ্লাই দেওয়ার কথা ছিল। কিন্তু ফেশিয়াল নার্ভে যেহেতু ডাবল কানেকশন আছে, যদি আপনি এখানে কাটেন তাহলে কি হবে? কোনটার কানেকশন চলে যাবে? নিচেরটা, কারণ তার তো একটা কানেকশন আছে, সে তো পুরোপুরি মারা যাবে না। এখানে তো উপর থেকে এটা মনে করেন যে আপনার সুইচ, এখান থেকে আপনার কারেন্ট সাপ্লাই দিতেছে, তাহলে মেন পাওয়ার হাউস হচ্ছে এটা, এখান থেকে আপার মোটর, সেখান থেকে সে শুধু লোয়ার মোটর শুধু এক পাশ থেকে সাপ্লাই পাইতেছে। আর আপার যেটা আছে, আপার পার্ট যেটা আছে, ফেশিয়াল নার্ভের যে ফেশিয়াল নিউক্লিয়াসের যে অংশটুকু আপারকে, তার দুই দিক দিয়ে আছে। সুতরাং আপার মোটর নিউরন মানে কি এভাবে কাটবে, এভাবে যদি তখন এখানে কাটে তাহলে কি গেল, তার তো একটা অংশ গেল, কিন্তু আরেকটা আছে তার পুরাটাই গেছে। তখন কি হবে? এটা এই নিচের অংশটুকু তার কি হবে? লস হবে। আর আপার মোটর রিজনের যেহেতু দুইটা সাপ্লাই আছে, আপার হাফ প্রিজার্ভ থাকে, এই জন্য দেখবেন স্ট্রোক করলে কি হবে, রোগীর ফেশিয়াল না পলস হবে, কিন্তু চোখ বন্ধ করতে পারবে, রিঙ্কলিং করতে পারবে। হ্যাঁ, এখন আমরা এইখানে দেখি, দেখেন ধরেন এইখানে একই জিনিস বারবার দেখানো হয়েছে, খেয়াল করলে দেখতে পারবেন। এখন যদি এখানে যদি কাটি, খেয়াল করলে এটা তো আগে থেকে এটা হচ্ছে এরকম, এটা হলো আপার মোটর টাইপ অফ ভিশন হচ্ছে।
আপার মোটর টাইপ অফ লিশন হচ্ছে এই পাশে, তাহলে লিশন হবে এই পাশে। এই পাশে দেখেন এই যে ফেশিয়াল যে নিউক্লিয়াস, এর দুইটা অংশ, উপরের অংশ নিচের অংশ। উপরের অংশে দুইটা সাপ্লাই ছিল, ধরেন এই সাপ্লাইটা, নিচের অংশে কোনো সাপ্লাই নাই, ওই পাশ থেকে কোনো সাপ্লাই নাই, উপর থেকে কোনো সাপ্লাই নাই। কিন্তু এই পাশে যে উপরে যে ইয়াটা আছে, এই যে দেখেন এখান থেকে আসার কারণে এই যে দেখেন এই দুই পাশ থেকে, এটা সবুজ, এটা হচ্ছে নীল, এটা হচ্ছে সবুজ, হলুদ, আর হচ্ছে এটা বেগুনির মতো ধরেন, বা এটা নেভি ব্লু ধরতে পারেন। এর উপরের অংশটা দেখেন, হ্যাঁ আমি একটু আগে যাই, এই যে দেখেন এটা কিন্তু এই যে উপরের অংশটুকু, একটা হচ্ছে সবুজ সাপ্লাই আছে, একটা হচ্ছে নেভি সাপ্লাই আছে, দুই ধরনের সাপ্লাই আছে। উপরে একটা দেখেন এখান থেকে নেভি পাইছে, আবার এখান থেকে সবুজ পাইছে। আর হলুদ অংশটা এই পাশ থেকে শুধু একটা সাপ্লাই পাইছে, আর নীল অংশটা এই পাশ থেকে একটা সাপ্লাই আছে। এটা হচ্ছে মানে ফেশিয়ালের আপার পার্টটাকে এতটুকু অংশ নিয়ন্ত্রণ করে ফেশিয়াল, লোয়ার পার্টটাকে নিয়ন্ত্রণ করে হলুদ এই পাশে। যখন আপার মোটর নিউরন হবে এই পাশে, তাহলে কি এখান থেকে কানেকশন নাই, তাহলে কি হলুদের কোনো উপর থেকে কোনো কানেকশন যেটা ছিল এটা কেটে গেছে। আর এই পাশে যে নেভি ব্লু, এর উপরে এই পাশে কানেকশনটা কেটে গেলেও এই পাশে কানেকশনটা আছে, তার মানে সে এখনো অ্যালাইভ আছে, সুতরাং সে ফাংশনিং। এই জন্য তা সে আর মারা যায় না। আর যেহেতু এটা কাটাছে, তাই দেখেন নিচেরটা শেষ, ঠিক আছে। তাহলে এই তাহলে এখানে কি হচ্ছে, আপার মোটর নিউরন হইলে লোয়ার হাফটা চলে যায়, আপার হাফটা প্রিজার্ভ করে। এখন যদি আপনি লোয়ার মোটর দেন, এখানে যদি কাটেন, তাহলে উপরে যাই সাপ্লাই থাকুক, এই লাইনের দুইটাই তো কেটে গেছে, দুইটাই বৈদ্যুতিক তার কেটে গেছে, যে কারণে পুরা লোয়ার হাফ আপনার চলে যায়। জি স্যার, তার মানে ওই লোয়ার মোটর ইয়াতে থাকতেছে, আপার মোটর লোয়ার মোটর দুইটা চলে যাচ্ছে দেখে। হ্যাঁ, যখন আপনি পড়ছেন না, যার যখন এক্সাজাইটেড হয় তখন আপার মোটরে, যখন এই যে আপার মোটর যাবে, তখন কি হবে, টোটাল আপার হাফটা হলো আপনার, লোয়ার হাফটা যাবে, আপারটা প্রিজার্ভ করবে। আর যখন লোয়ার মোটর যাবে, ওই লোয়ার মোটর মানে কি, পুরো সে আপনার কমিউনিকেশন ভেঙে দিচ্ছে। ধরেন আপনার একটা রাস্তা, দুইটা রাস্তা আছে, আপনার বাসা যেখানে, এখানে ঢাকা থেকে দুই দিক দিয়ে আসা যায়। ধরেন আপনি যদি মনে করেন যে ঢাকা থেকে জয়দেবপুর চৌরাস্তা, জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত দুই দিকে আপনার কানেকশন আছে, আপনি একদিক দিয়ে চলে যেতে পারেন হচ্ছে হলো সরাসরি, আবার ইচ্ছা করলে আপনি ওখান থেকে 300 ফিট হয়ে ঢাকায় ঢুকতে পারেন। একটা হচ্ছে যে ওই গাজীপুর দিয়ে ওদিক দিয়ে চলে গিয়ে ঢাকায় ঢুকতে পারেন, অথবা ওদিক দিয়ে গাবতলী চলে গিয়ে ঢাকায় ঢুকতে পারেন। কিন্তু আপনাকে যদি দেখা গেল যে আপনার ময়মনসিংহ চিনেন কিনা, যদি আপনি গাজীপুর চৌরাস্তার পরে ভালো করে এখানে কেটে দেয়, তাহলে তো কারণ ময়মনসিংহ আটকাইতে আসতে পারবে না, ঢাকা থেকে ময়মনসিংহ কেউ আসতে পারবে না, কারণ লোয়ার মোটর চলে গেছে। এই জন্য যখন লোয়ার মোটর চলে যাবে, এখানে যখন কেটে গেছে, তখন তো দুটাই চলে যায়। এই জন্য লোয়ার মোটরে পুরো হাফ চলে যায়, আপার মোটরে সহজ হিসাব আপার হাফ প্রিজার্ভ থাকে। এখন একটু তো আপনি দিচ্ছি, বোঝার উপায় কি, আপার আমাদের ফেশিয়াল নার্ভের যে নিউক্লিয়াস থাকে, যেখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াস। এই ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াসে কি আপনাকে আপসাইড ডাউন দেখাইছি না ফেসে, এই আপসাইড ডাউনে দেখেন, এটার উপরের অংশ এখানে, এটা হচ্ছে নিচের অংশ, এইখান থেকে পিরামিডিয়াল সেল আসছে। তো উপরের অংশটা কি থাকে, ডুয়াল সাপ্লাই থাকে। দেখেন এটা হচ্ছে ফেস, ফেসের উপরের অংশ দেখেন, আমাদের বডিতে দেখাইছি ফেসটা অনেক বেশি, খেয়াল করে দেখেন এখানে এই যে ফেসের উপরের অংশের যে এটা দুই পাশ থেকে এখানে সাপ্লাই আছে। এই নিউক্লিয়াসটা কি আছে, উপরের নিউক্লিয়াস, এটা হচ্ছে এখানে, এখান থেকে একটা আছে, এখান থেকেও একটা আছে। সুতরাং যদি এটা কেটে দেই আমি, আর নিচের অংশ যদি এক পাশ, ওই পাশ অপোজিট সাইড থেকে আইছে, তাহলে যখন আপনি এখানে কেটে দিলেন, তখন নিচের অংশটা সাপ্লাই কেটে গেছে, কিন্তু উপরের অংশতে এই পাশটা আছে, যেই কারণে উপরের অংশটা প্রিজার্ভ থাকবে, নিচেরটা লস হয়ে যাবে। আর যখন আপনি নিচেরটা কাটবেন, তখন ওখানে দুইটা তাই থাকুক, তাহলে এখানে তো পুরো, এখানে তো কোনো কানেকশন আসতে পারে না, যেই কারণে ওই আপার মোটর হইলে আপার হাফ প্রিজার্ভ থাকে, লোয়ার মোটর হইলে পুরাটাই লস হয়। এটা হচ্ছে মানে মনে রাখার জন্য, এক কথায় মনে রাখবেন, লোয়ার মানে পুরা মারা গেল, আর আপার মানে অর্ধেক মারা গেছে, আপার নিচের হাফ প্রিজার্ভ। এটা হলো সহজ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসটা হয়তো আমরা হায়ার সাইকিক ফাংশন এবং সেরিবেলার লিশনের উপর নিব। হ্যাঁ, নেক্সট ক্লাসটা হায়ার সাইকিক ফাংশন এবং সেরিবেলার লিশনের উপর নিব। যাই হোক, কেন আপনি একটু জটিল জিনিস আপনারা ভালো করে পড়েন, পড়তে দেখবেন যে একসময় বারবার দেখলে কনফিউশন গুলো দূর হয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাড়াতাড়ি করতে পারেন।
স্যার ইউভুলা এবং সফট প্যালেট এই দুইটাই কি জি ইউভুলা এবং সফট প্যালেট যেটা হ্যাঁ এই হার্ড দুইটা প্লেট থাকে কি সামনে, হ্যাঁ সফট প্লেটটাই ইগুলা হয়ে টার্ন হয়েছে, সফট প্লেটটা দুই দিক দিয়ে আইসা মাঝখানে মিডিল স্টেম মানে স্টেমের মতো হয়েছিল ইগুলা, এই জন্য সফট প্লেটটা ইগুলা ফর্ম করে নিচের দিকে আইসা। এটা তো এটা জি হ্যাঁ এটা মানে হেলদি সাইডে এটা ইয়া হবে। ওই যে আপনাকে সূত্র কি আমি শিখাইছি 10 মধ্যে আমরা তো একটা মনে রাখি, আমরা মনে রাখবো হলো আমরা এত কিছু এখন কোনটা হেলদি কোনটা নরমাল এটা তো বাবা আমার মনে রাখার দরকার না, আমরা শুধু মনে রাখবো ফেশিয়াল নার্ভ কোন দিকে ডেভিয়েশন হয় হেলদি সাইডে। আমি মনে রাখবো ফেশিয়াল নার্ভ এমন একটা নার্ভ এই ফেসকে দুইটা দড়ি দিয়ে আপনার খাম্বার সাথে বাইধা রাখছে, এখন আপনি যদি কেটে দেন তাহলে কোন দিকে ডেভিয়েশন হবে, যেদিকে হেলদি। ঠিক আছে, এখন আমার এরকম 4টা নার্ভের সমস্যা হবে, সমস্যা মনে রাখলে আপনি যে সূত্র বানাবেন 10 পাশে দিক 17 মধ্যে কি কি আছে, ফেশিয়াল নার্ভ তো জানি যে কোন দিকে হেলদি সাইডে ডেভিয়েশন হয়, যেদিকে ভালো ফেসটাকে ওইদিকে ডেভিয়েশন নিয়ে যায়। তাহলে আমরা 17 বানাইতে গেলে ফেশিয়ালের সাথে কত যোগ করতে হয়? 7 আর 10 তাহলে এইগুলাও হেলদি সাইডে ডেভিয়েশন হবে, যেদিকে ভালো এদিকে দেবে হবে। আরেকটা 17 কততে হয়? 12 আর 5 এরকম ঘটনা ঘটে, 12 আর 5 আছে সেম সাইডে। এটার জন্য আমি মনে রাখার জন্য বলছি, কারণ এগুলো অনেক সময় এত ক্ল্যামজি হয় যে আপনি একসময় সবকিছু ভুলে হঠাৎ করে দেখবেন যে খুব যদি আপনার কনফিউশন না থাকে বা দীর্ঘদিন যদি পড়ার মধ্যে না থাকেন তাহলে ভুলে যাবেন, কিন্তু ফেশিয়াল নার্ভটা ভুলবো না কারণ এটা সবসময় আমাদের প্র্যাকটিসের মধ্যে থাকে। তাহলে আপনি যদি সারা জীবন মনে রাখেন যে সূত্র 17 এর মধ্যে ফেশিয়াল হচ্ছে এই যে অপোজিট মানে হেলদি সাইড ডেভিয়েশন হয়, তাহলে বাকিগুলো এমনি আপনি মনে থাকবে। 17 বানাবেন, এক 17 হলো সেম সাইড, আরেক 17 হলো অপোজিট সাইড। জি 5টা সেম সাইডে কি হয় স্যার? সেম সাইডে 5 যেটা পাঁচে হয় কি 5 হচ্ছে 5-এর ক্ষেত্রে এগুলো বোঝা যায় না। 5-এ হচ্ছে কি আপনি যখন 5-এ হলো আমাদের কাজ কি 5 হচ্ছে হলো এটা হচ্ছে যে আপনার যে মেন্ডিবলটা, হ্যাঁ যদি ফিফথ নার্ভ পলসে হয় তাহলে মেন্ডিবলটা কি হবে, এটা হলো যে সাইডে লিশন থাকবে ওই সাইডে ডেভিয়েশন থাকবে, একটু থাকতে পারে অনেক সময়, আচ্ছা সাধারণত কম পাওয়া যায় না। এবং টাং কোন দিকে ডেভিয়েশন হবে? টাং ওই যে সেম হেলদি সাইডে ডেভিয়েশন হবে, সেম সাইডে সেম সাইডে, হ্যাঁ ওই যে সেম সরি হ্যাঁ সেম সাইডে হেলদি না মানে যে সাইডে লিশন সেই সাইডে। এটা মনে রাখার এটা খুবই মানে কনফিউজিং হয়, তো এই জন্য আমি মনে করছি যে সূত্র 17 আছে, এটা যদি মনে রাখতে পারেন এগুলো কনফিউশন অনেক সময় আপনি যদি এটা মনে রাখেন তাহলে দেখবেন যে কিছুটা আপনার সহজ হবে মনে রাখা। সূত্রটা খুব ইফেক্টিভ। সূত্রটা মনে হয় দেখাইছিলাম এই যে যেখানে সূত্রটা দেখাইছি, ঠিক আছে। এই রুল 17 সেম সাইড 17 অপোজিট সাইডে 17, সেম সাইডটা বানাবেন 12 5 এটা হলো 10/17। আমরা এত কিছু তো ভুলে যাব, আমরা খালি মনে রাখবো যে কি হয় ফেশিয়াল না বললেও হেলদি সাইডে ডেভিয়েশন হয়, অপোজিট সাইডে ডেভিয়েশন হয়, তাহলে আমরা সেম সাইডেরটা বের করতে পারবো। হ্যাঁ এটার জন্য যদি মনে এটা রোল মানে এটা বানানো আর কি, আপনি যদি এমনি মনে রাখতে পারেন সেটা আরো ভালো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা স্যার অনেক ঠিক আছে, তাহলে এমনি তো অনেক রাত্র হয়ে গেছে, হ্যাঁ তারপরে এত রাত্র জেগে যারা ক্লাস করছেন তাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস হয়তো হ্যাঁ আমরা যে সেরিব্রাল লিশন এবং হাই সাইকিক ফাংশন টেস্ট এই দুইটা একসাথে পড়াই দেব। জি স্যার ধন্যবাদ স্যার, অনেক কষ্ট করে চেম্বার শেষ করে আমাদেরকে আসলে স্যার পড়াচ্ছে। সবাই স্যারের জন্য দোয়া করবেন আর ক্লাসগুলো সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে।